এই ঘটনাটা ওই যমুনা নদীর পাড়েই হয়েছিল। ঘটনার সময়কাল প্রায় একই সময় আর কি। উনি তো মাছ ধরতেন, উনি মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ব্যবহার করতেন। কখনো ট্যাটা ব্যবহার করতেন, কখনো উনি ঝাঁকি জাল, খইয়া জাল এর যেগুলা বলে আর কি, এটা ব্যবহার করতেন। তখন আবার ভেসাল ব্যবহার করতেন। তো যমুনা নদীর একটা জায়গায়, ওখানে তো অনেক নালা আছে, ওই একটা জায়গায় উনি ভেসাল পেতেছিলেন। ভেসাল কি জিনিস সেটা আমরা বিভিন্ন সময় আগে বিভিন্ন ঘটনাতে বলেছি, বিশেষ করে ভেসাল রিলেটেড ঘটনাতে। সেটা হচ্ছে যে কোনো একটা নালার মুখে বা নালার একটা জায়গায় বাঁশ দিয়ে মাছ ধরার ফাঁদ পাতা হয়, বেশ বড় আকৃতির, সামনের দিকটা পানির নিচে নামানো থাকে, আর উপরে যদি কেউ দাঁড়ায় বাঁশের উপরে, তখন সামনের দিকটা একটা মানুষের চাপে উঁচু হয়ে যায়। তখন ওইটার ভিতরে যে মাছগুলো পড়ে, এই মাছগুলো যিনি ভেসাল পেতেছেন উনি ওইটা একটা বিশেষ জায়গায় রাখেন, তারপর আবার ওইটা নিচ দিকে নামিয়ে দেন। এভাবেই কিন্তু ভেসালে মাছ ধরা হয়। বেশ একটা বড় জায়গা নিয়েই এই ভেসালটা পাততে হয়, অনেকগুলো বাঁশও লাগে এটা পাতার জন্য। উনি এরকম একটা জায়গায় এই ভেসাল পেতেছিলেন। উনি ভেসাল পেতেছেন, তো ওই সময়ে হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে বড় টাইপের কোনো মাছ মনে হয় ভেসালে ঢুকেছে, একটু নড়াচড়া করছে। ছোট মাছ ঢুকলে কিন্তু ওভাবে বোঝা যায় না। তখন উনি ভেসালের উপর যখন দাঁড়িয়েছেন, সামনের দিকটা উঁচু হয়ে গেছে, উনি দেখতে পেলেন যে মোটামুটি 1-1.5 কেজি সাইজের ছোটখাটো একটা বোয়াল মাছ। দেখে তো খুশি হলেন। বোয়াল মাছটা উনি ধরলেন। ধরার পর বোয়াল মাছের চোয়ালের ভিতর দিয়ে রশি দিয়ে, গিট দিয়ে উনি পানির মধ্যে নামিয়ে রাখলেন। চিন্তা করলেন যে এই বোয়াল মাছটা পানির মধ্যে রেখে দিই, সকালবেলা জীবিত অবস্থায় যেহেতু ওই সময় থাকবে তখন নিয়ে যাবো বাড়িতে। ওই অবস্থাতে পানির মধ্যে রেখে দিয়েছেন। আবার ভেসালের সামনের অংশ নিচ দিকে দিয়ে উনি ওনার যে টং থাকে, ওই ভেসালের উপর একটা টং তৈরি করা থাকে আর কি, ওইখানে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। তখন কিন্তু উনি ঘুমান নাই। উনি কিছুক্ষণ পর হঠাৎ করে একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে ভেসালের মধ্যে বড় আকৃতির কোনো একটা মাছ ঢুকে পড়েছে, ঢুকে পানির উপর শব্দ করছে, লেজ বাড়ি দিচ্ছে, এরকম শব্দ করছে। উনি তখন চিন্তা করলেন এবার ভেসালের উপর দাঁড়াই, সামনের দিকটা উঁচু করে ফেলি। উনি যখনই দাঁড়াবেন বা কাছে গিয়েছেন, ওই দাঁড়ানোর একটা তো জায়গা রয়েছে, ওখানে যাওয়ার আগেই মনে হলো যে ভেসালটা একা একাই কোনো ভারী কিছু উপরে চলে এসেছে, একা একাই এই জিনিসটা এক অংশে নিচে নেমে যাচ্ছে, আর অপর অংশ মানে ভেসালের যে মাথার অংশ যেটা, ওই জিনিসটা উপরের দিকে উঠে যাচ্ছে। উনি এটা দেখে তো প্রচন্ড ভয় পান যে কি ব্যাপার, একা একাই কিন্তু এই জিনিসটা কোনোভাবেই ওঠা সম্ভব না, কোনো বাতাসেও সম্ভব না। ভারী কোনো কিছু একটা এখানে যদি রাখা যায় তাহলেই শুধু সামনের অংশ উঁচু হয়ে যাবে। আমরা পার্কে অনেক সময় এই ধরনের জিনিস দেখি, খেলনা দেখি, বাচ্চারা এক পাশে বসে, একজন এক পাশে বসে, আরেকজন এক পাশে বসে। যদি কেউ একজন এক পাশে বসে তাহলে কিন্তু সে যেখানে বসলো সেই জায়গাটা দেবে যায়, অন্য অংশটা শূন্যের দিকে উঠে যায়। ভেসাল কিন্তু এরকম আর কি। উনি যখন এটা দেখলেন, উনি দেখলেন যে সামনের অংশটা উঁচু হয়ে গেছে কিন্তু ভেসালের মধ্যে কোনো মাছ নাই। এরপরে কি হলো, আবার ভেসালের পেছনের অংশটা আবার উপর দিকে উঠে গেল, আর সামনের অংশ যেটা জাল থাকে আর কি, জালের অংশটা নিচ দিকে নেমে আসলো। এটা দেখার পর উনি চিন্তা করলেন যে হয়তোবা বড় কোনো মাছ কোনো চাপ সৃষ্টি করেছিল, এই জন্য এটা হতেও পারে। আবার জাল টাল ছিঁড়ে গেল কিনা। উনি আবার ভেসালের উপর দাঁড়ালেন, ভেসালের মাথাটা আবার উপর দিকে উঠে গেল। উনি টর্চ লাইট মেরে দেখছিলেন যে কোথাও জাল ছিঁড়েছে কিনা। দেখলেন যে না, জাল ঠিকই আছে, জালের কোথাও ছেড়ে নেই। উনি আবার ভেসালের সামনের অংশটা নিচে নামিয়ে দিয়ে টঙের মধ্যে চলে গেলেন। 2 থেকে 3 মিনিট পর আবার সেম সমস্যা। হঠাৎ করে মনে হলো যে কোনো বড় একটা মাছ তার ভেসালের সামনের অংশে ঢুকে পড়েছে, প্রচন্ড জোরে শব্দ করছে পানিতে। উনি এবারও দেখার জন্য বের হয়ে আসছেন, সেম ঘটনা। ভেসালের পেছনের অংশ আবার নিচের দিকে দেবে যায়, সামনের অংশ উপর দিকে উঠে যায়। দেখা গেল যে ভেতরে কিছুই নাই, জালের মধ্যে কোনো মাছ নাই। আবার পেছনের অংশ উপর দিকে উঠে গেল, সামনের অংশ নিচে চলে আসলো। এবার উনি বুঝতে পারলেন যে উনি কোনো মেছো পিশাচের খপ্পরে পড়েছেন। এবার তো আর উপায় নাই, তাকে খুব বিরক্ত করবে। এখানে রাত্রেবেলা এক মুহূর্ত থাকা যাবে না।
উনি সিদ্ধান্ত নিলেন যে এখন আর উনি মাছ ধরবেন না, দ্রুত ওই বোয়াল মাছটাকে সাথে নিয়ে উনি বাড়ির দিকে রওনা দিবেন। উনি বোয়াল মাছটাকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন পেছন থেকে কেউ একজন নাকি সুরে বলছে, মাছটা দিয়ে যা রে, মাছটা দিয়ে যা, এটা আমি খাবো, দিয়ে যা, তোর ভালো হবে, দিয়ে যা। উনি বলছেন যে না, মাছ দেবো না। উনি কিন্তু পেছন দিকে তাকান নাই, উনি কিন্তু হাঁটছেন, আর পেছন থেকে নাকি সুরে বলছে মাছটা দিয়ে যা রে, মাছটা দিয়ে যা, তোর ভালো হবে, দিয়ে যা। উনি বলছেন মাছ দেবো না। এইভাবে কয়েকবার চাওয়ার পর নাসির ভাইয়ের বাবা চিন্তা করলেন যে মাঝে মাঝেই তো উনি মাছ ধরেন, এই জিনিসটা যদি আবার এসে বিরক্ত করে প্রতিশোধ নেওয়ার জন্য, তাহলে আর এক ঝামেলা হবে। উনি বোয়াল মাছটা ফেলে দিয়েই বাড়ির দিকে দিয়েছেন এক ভৌ দৌড়, এক দৌড়ে বাড়িতে চলে গেছেন। এরপরে মাছটার কি হয়েছে না হয়েছে এটা আর উনি আসলে দেখেন নাই। এরপরে উনি মাছ ধরেছেন, টুকিটাকি বিভিন্ন সমস্যা হয়েছে, তবে এই মেছো পিশাচটা এসে নতুন করে আর বিরক্ত করেন। তো এই ঘটনাটা এই পর্যন্তই। এরপরে আসি অন্য আর একটা ঘটনায়। তো এই ঘটনাটা মূলত ঘটেছিল ওই কাছাকাছি সময়ে আর কি, 70-এর দশকের কোন একটা সময় আর কি। উনি তো আগে তো ভেসাল দিয়ে মাছ ধরেছেন, এবার উনি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গেছেন, সেটাও ওই যমুনা নদীর কোন একটা জায়গাতেই আর কি। উনি মাছ ধরছেন, ওনার কাছে কিন্তু একটা খালই জাতীয় জিনিস ছিল। আর এটা এমন একটা জিনিস ছিল, নিজ দিকে একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে করে এর ভিতরে পানি না ঢোকে। তো উনি পানির মধ্যে দিয়ে হাঁটবেন, হাঁটু পানি দিয়ে হাঁটবেন, কোমর পানি দিয়ে হাঁটবেন, কিন্তু ওই খালের ভিতরে ওভাবে পানিও ঢুকবে না, খালইটা ডুবেও যাবে না, যেটা অনেক সময় পাতিলের ক্ষেত্রে হয় আর কি। উনি মাছ ধরছেন, খালের মধ্যে রাখছেন। একটা সময় উনি মাছ ধরার পর যখন খালের মধ্যে রাখতে যাবেন, ওনার হাতের মধ্যে লোমশ কোনো কিছু একটা অনুভূত হয়। চিন্তা করেন কি ব্যাপার, এই লোমশ জিনিসটা এই খালের মধ্যে কোত্থেকে আসলো? উনি তো পানির মধ্যে আছেন। উনি খেয়াল করলেন ওর মধ্যে একটা বিড়াল বসে আছে। উনি চিন্তা করলেন বিড়াল পানিতে সাঁতার কেটে তার খালের মধ্যে আসবে, এটা তো হতে পারে না, নিশ্চয়ই এটা বিড়াল না, অন্য কিছু, এটা মেছো টাইপের কিছু হবে, তার মাছ খেতে এসেছে। উনি এই বিষয়টা ওইভাবে বুঝতে দিলেন না। উনি আরো কিছুক্ষণ মাছ ধরলেন, ওর ভিতরে রাখলেন। এবার কি করেছেন, আস্তে আস্তে ওই মাছ ধরার অ্যাক্টিং করতে 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 একদম তীরের দিকে চলে আসছেন। তীরের দিকে আসার পর ওই খালইটা উঁচু করেই মাটির উপরে উপুর করে দিয়েছেন। আর যখনই উপুর করে দিয়েছেন তখন এর ভেতর থেকে ধাপ ধুপ শব্দ হচ্ছে। ওই যে ওই বিড়াল রূপী ওই জিনিসটা ছটফট করছে ওর ভিতরে। উনি তখন আরো ভারী কিছু দিয়ে ওই জিনিসের উপরে চাপ দিয়ে রেখেছেন। চাপ দিয়ে জাল নিয়ে উনি বাড়িতে চলে গেছেন। সকালবেলা উনি যখন আসছেন ওই জিনিসটা দেখার জন্য, উনি দেখেন যে ভেতরে মাছ যেগুলো ছিল, কিছু জিনিসের কাটা পড়ে আছে, সব মাছ নাই। তবে ওই জিনিসটা যখন উনি উঁচু করেছেন তখন দেখলেন যে ওর ভেতরে একটা কাক মরে পড়ে আছে। ওই জিনিসটার বের হতে পারে নাই, ওখানেই মারা গেছে। এটা আসলে কিভাবে বের হতে পারলো না এটা তো আমরা বুঝতে পারবো না, তবে এটাই হয়েছিল। উনি ওই কাকটাকে মাটিতে দাফন করে দিয়েছিলেন। এটা গেল একটা ঘটনা। এবার আসি শেষ ঘটনায়। এটা ওনার বাবার সাথেই ঘটে যাওয়া। তো ওনার বাবার একজন খালু আছে, তার নাম হচ্ছে নালু। তো এই নালুর সাথে ওনার মাছ ধরতে যাওয়ার কথা। এক রাত্রে কথা হলো যে মাছ ধরতে যাবেন। তো কথা অনুযায়ী সব ঠিকঠাক। খালেক ভাইয়ের বাবা এই নালুকে ডাক দিবেন, এমনটাই কথা ছিল। নাসির ভাইয়ের বাবা আর কি, উনি ডাক দিবেন, মানে যিনি হচ্ছেন আব্দুল খালেক সাহেব, উনি ডাক দিবেন এই নালুকে। বাড়ি তো কাছাকাছি। এই নালু উনি ঘুমায় গেছেন, চিন্তা করছেন যে খালেক তো এসে ডাক দেবেই। তো রাত তখন আসলে কয়টা বাজে, ওনারা তো আসলে ঘড়ি ব্যবহার করতেন না, একটা সময় অনুমান করতেন আর কি। হঠাৎ করে ডাক আসে। ওই নালু যিনি, উনি বলছেন যে রে কে রে, খালেক নাকি রে? বলে হ্যাঁ খালেক আমি। তাড়াতাড়ি আসো, বাইরে বেরো, সবাই তো চলে যাচ্ছে, সবাই চলে গিয়েছে, আমরাই দেরি করে ফেলছি, তুমি তাড়াতাড়ি আসো। এদিকে যিনি নালু, উনি মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বাইরে বের হন। এসে দেখেন যে হ্যাঁ ঠিকই নাসির ভাইয়ের বাবা
আব্দুল খালেক সাহেব দাঁড়িয়ে আছেন, দুইজন মিলে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পর এই যে যিনি নালু, তার তো আবার এই যে বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। উনি এই খালেক সাহেবকে বলছেন, যারে খালেক, বিড়ি আনছিস, দে তো বিড়ি, দে তো, আমি তো বিড়ি আনতে ভুলে গেছি। তখন এই নাসির ভাইয়ের বাবার স্রোতে যিনি আসছেন, উনি বলছেন যে না, আমি তো বিড়ি আনি নেই। আরে এখন বিড়ি লাগবে কেন, চলো, ওই যে সামনে কত মানুষজন আছে, এদের কাছ থেকে একটা বিড়ি নিয়ে খাইও, এখন সামনে চলো। তো এরকম কথা বলতে বলতে গেছেন। অনেক সময় হয় না যে খালি হ্যাঁ হু উত্তর দেয়, কোনো কথা বলে না, এরকমটা না, একদম স্বাভাবিকভাবে কথা বলতে বলতে গেছেন। তারপরে একটা জায়গায় আসছেন, আসার পর এই যে নালু যিনি, উনি বলছেন যে হ্যাঁ রে খালেক, তুই না বললি যে কত লোকজন চলে আসছে এর ভিতরে, আমরা দেরি করছি, কই একটা লোকটাও তো দেখি না। লোকজন সব কই, থাকলে তো দেখতাম যে আলো জ্বলতেছে, হারিকেন নিয়ে আসছে, টর্চ লাইট জ্বলবে, কিছুই তো দেখি না, কোনো আলোই তো নেই, এখানে তো কোনো লোকজন নেই। তখন ওই অভাবটা বলছে, মনে হয় ওরা অন্য দিকে গেছে, তুমি নামো পানির মধ্যে। এই কথা বলছেন, এটা নিয়ে তেমন কোনো সন্দেহ করেন না ওই নালু। দুইজন পানির মধ্যে নামছেন। এর মধ্যে হয়েছে কি, এই যে খালেক সাহেবের যে অবয়বটা, এইটা আগে আগে যাচ্ছে পানির ভিতরে। তখন এই যিনি নালু, উনি একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে যে পানির ভিতর নামতে নামতে ওনার বুক অবধি পানি চলে আসছে, কিন্তু এই যে খালেক সাহেব যিনি, ওনার হাঁটু অবধি পানি দেখা যাচ্ছে। অবাক কাণ্ড, ওনার বুক অবধি পানি, অর্থাৎ তার হাঁটু অবধি পানি, এটা কিভাবে সম্ভব? উনি তখন পেছন থেকে বলছেন যে আরে খালেক, আমার বুক অবধি পানি, তোর হাঁটু অবধি পানি কেন? তখন আবার ওই খালেক সাহেবের অবয়ব যেটা, এটা বলছে, মনে হয় ওই জায়গায় একটা গর্ত আছে, ওর ভিতরে পড়ছো, আমি তো আবার ওখান থেকে আরেকটু উপরে উঠে আসছি, এই জন্য আমার এখানে হাঁটু পানি। উনি চিন্তা করেন হ্যাঁ, এটা হইতেও পারে। কিন্তু এই জায়গাতে উনি এর আগেও আসছেন মাছ ধরতে, এখানে এমন গভীরতা আছে, এটা তো ওনার আসলে মনে হচ্ছে না, কারণ ওনার তো মাছ ধরার অভিজ্ঞতা এখানে আছে। উনি একটা পর্যায়ে দেখলেন ওনার প্রায় ডুব হয়ে যাচ্ছে, আর সেখানে এই খালেক সাহেবের যে অবয়বটা দাঁড়িয়ে আছে, এর ম্যাক্সিমাম কোমর পানি হচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে উনি তো বিশাল একটা বিপদে পড়ে গেছেন, ওনার তো এখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এখন এখান থেকে বের হবেন কিভাবে? উনি আস্তে আস্তে পেছন দিকে আগানো শুরু করছেন, মানে উনি মাথাটা সামনেই রাখছেন, ওনার বডিটা, কিন্তু পা পেছন দিকে নিচ্ছেন, নিয়ে নিয়ে আস্তে 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 মানে ডাঙার দিকে আসবেন। উনি উল্টো দিকে ঘুরলে তো ওই অবয়বটা টের পেয়ে যেতে পারে যে কিছু একটা হয়েছে, ও বুঝে গেছে। ওই অবয়বটা সামনে থেকে বলছে যে হে নালু, আসো আসো, সামনে আসো, সামনে আসো, এই যার একটু সামনেই বড় বড় মাছ পাওয়া যাবে। আর উনি তো ওই সময় পেছন দিকে করতেছেন, মানে যাচ্ছেন, আর বলছেন হ্যাঁ আসতেছি তো, আসতেছি আসতেছি, আমি আসি, সাথেই আসি। এই দিকে উনি পেছন দিকে আসতে আসতে মোটামুটি কোমর পানিতে চলে আসেন। এখন উনি উঠে দৌড় দিবেন, ওই সময় তো আসলে উল্টো দিকে দৌড় দেওয়া যায় না। যখন ঘুরে দৌড় দেওয়া শুরু করছেন, তখন পেছন থেকে ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে বলতেছে যে টের পেয়ে গেলি রে, বাইচে গেলি আজকের মতো, আবার একদিন পায় নেই সুযোগ মতো তোরে বুঝাই দেব, এরকম কথা বলতেছে। এর মধ্যে হয়েছে কি, এই যে নাসির ভাইয়ের বাবা যিনি আব্দুল খালেক সাহেব, উনি লোকজন নিয়ে দৌড়াতে দৌড়াতে আসতেছেন। কারণ হচ্ছে উনি কিন্তু তার বাড়িতে গেছেন ডাকার জন্য। তখন এই যে নালুর বাড়ির যেই লোকজন, তারা বলছে যে তুমি না একটু আগে ডাক দিয়ে নিয়ে চলে গেলা। তখন তো উনি বুঝতে পারছেন সর্বনাশ, এটা তো বিপদ হয়ে গেছে, এ তো কোন একটা পিশাচ ডাক দিয়ে নিয়ে গেছে। কেন এরকম নিশি ডাক তো হর হামেশাই হয়, গ্রাম দেশে ওনারা শোনেন। তখন বাড়ির লোকজন দৌড়ানো শুরু করছেন, আশেপাশে গেছেন, খুঁজে পায় নাই, এলোমেলো ছোটাছুটি করতেছেন, এক একজন এক এক দিকে গেছে আর কি। কারণ উনি যে নির্দিষ্ট কোন দিকে গেছেন এটা তো বোঝা যাচ্ছে না, এক একজন এক এক দিকে ছুটতেছেন। এর মধ্যে এই যে নাসির ভাইয়ের বাবা আব্দুল খালেক যিনি, উনি এই সাইডটাতে চলে আসেন। এসে তখন এই যে যিনি নালু, উনাকে খুঁজে পান। তখন দ্রুত ওনার হাত ধরে, উনি কিছুটা পানির মধ্যে ছিলেন, তখন দ্রুত টান দিয়ে উপরে তুলে ফেলেন। তবে এই যে যিনি নাসির ভাইয়ের বাবা, উনি অবশ্য ওই অবয়বটাকে দেখেন নাই। উনি তো বলেন যে এই ঘটনা আমার তো
প্রায় মেরেই ফেলছিল, আমি তো প্রায় ডুবে যাচ্ছিলাম। মনে হয় তখনই ধরতো, এর মধ্যে আমি টের পেয়ে গেছি। আর ওইটা তো কোমর সমান পানি, এই পানির মধ্যে আমার মানে ডুব হয়ে যাচ্ছে আর তার কোমর সমান পানি, এটা দেখেই তো বুঝে ফেলছি যে আমি এটা বিপদে পড়ে গেছি। তো এটাই ছিল ঘটনা। এই কয়েকটা ঘটনাই নাসির ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন, ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে। ঘটনাটি তিনি রমজান মাসে পাঠিয়েছিলেন, যেটা আমরা এখন শেয়ার করছি। তো ঘটনাটি উনি ওনার বাবার মুখ থেকে শুনেছেন, আর ঘটনাটি ঘটেছিল মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে। এই ঘটনাটি ওনাদের নিজ গ্রামের একটি পুকুর এবং তার আশেপাশের কিছু স্থানকে কেন্দ্র করে। আর তিনি উল্লেখ করেছেন ওই পুকুরটির দূরত্ব ওনাদের বাড়ি থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের পথ। তখনকার সময় বাড়িঘর কম থাকার কারণে ওনাদের বাড়ি থেকে পুকুরটি স্পষ্ট দেখা যেত। আর আশ্চর্যের বিষয় হলো, এক সময় নাকি ওই পুকুরের পানি অন্যান্য পুকুরের পানির তুলনায় অনেক শীতল এবং পরিষ্কার ছিল। এমনও শোনা যায় সে সময় মানুষ এই পুকুরের পানি পান করার জন্য মাটির কলসে সংগ্রহ করে রাখত এবং পান করত। এছাড়া ওই পুকুরের আরো একটি বৈশিষ্ট্য ছিল, সেটি হলো ওই পুকুরে বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যেত, বিশেষ করে শোল মাছ, গজার মাছ, বোয়াল, চিতল, বড় বড় বাইম মাছ, এইগুলো। পুকুরটির বর্ণনা যদি আমরা একটু দেই, সেটি এমন ছিল, যেটা ওনার কাছ থেকে আমরা পেয়েছি। পুকুরটার দক্ষিণ পাশে ছিল একটি কবরস্থান, পশ্চিম পাশে অনেকটা জঙ্গলের মতো ঝোপঝাড় ছিল, পূর্ব পাশে একটি বাগান রয়েছে, আর বাগানের পরেই ছিল ফসলের মাঠ, আর উত্তর পাশে দিকটা খোলা, হালকা ঝোপঝাড় কিন্তু খোলা। আর ওই উত্তর পাড়ের ঝোপঝাড়ের মধ্য দিয়ে সরু একটা রাস্তা, যেদিক দিয়ে মানুষেরা মাঠে আসা যাওয়া করত। তো ওনাদের যে এলাকাটা এবং বিশেষ করে ওনাদের পাশের এলাকাগুলোতে একটা সময় কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন। আর ওই সময় তারা ধর্মীয় রীতি অনুযায়ী দুর্গাপূজার শেষ দিকে এসে ওই দুর্গার মূর্তিকে তারা ওই পুকুরেই বিসর্জন দিতেন। কারণ ওই পুকুর ছাড়া আশেপাশে তেমন কোনো ভালো বা বড় পুকুর ছিল না যেখানে তাদের দেবীকে বিসর্জন দিতে পারেন। আর অন্যান্য পুকুর থাকলেও সেগুলোর তুলনায় এই পুকুরটি বেশ বড়সড় এবং গভীর ছিল, যার কারণে মূর্তি বিসর্জন দিলেও ডুবে যেত, সেটা দেখা যেত না। লোকমুখে শোনা যায় এই পুকুরে নাকি একটা সময় বড় বড় 2টি কলস ছিল, একটি স্বর্ণের এবং আরেকটি রূপার। আর এই কলসগুলো অমাবস্যার রাতে কোন একটা নির্দিষ্ট সময় নাকি ভেসে উঠত। যারা এই পথ দিয়ে অমাবস্যা বা পূর্ণিমা, শুধু অমাবস্যা না, পূর্ণিমা রাতেও হতো, তো এই পথ দিয়ে রাতের বেলা যারা আসা যাওয়া করতো তারা প্রায় সময় নাকি এই কলস দুটি দেখতো যে পুকুরের পানিতে ভেসে রয়েছে এবং পুকুরের পানির মধ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছোটাছুটি করছে। যখনই সেটা কেউ দেখে ফেলতো, এই কলসগুলো খপ খপ শব্দ করে পানিতে তলিয়ে যেত। যেমনটি খালি কলসে যদি কেউ তাড়াহুড়ো করে পানি ভরতে যায় তখন যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। আসলে ওগুলি ছিল ওই পুকুরে থাকা দুষ্টু জিনেদের একটা ফাঁদ। মানুষ যদি ওই কলসের লোভে ওই কাছে যেত তখন বিপদে পড়তো। এটা যদিও বা মানুষ বুঝতো, সাহস করে কেউ যায়নি, কিন্তু এটা একটা ফাঁদ ছিল। তো যাই হোক, ওই পুকুরটিতে বড় বড় পদ্ম ফুল এবং বেশ কচুরিপানাও ছিল। তো হিন্দু সম্প্রদায়ের লোকেরা যেহেতু ওইখানে তাদের দেবী দুর্গাকে বিসর্জন দিতেন, এরপর আস্তে 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 ওই পুকুরের নাম হয়ে যায় দুর্গা পুকুর। পরবর্তীতে আস্তে আস্তে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন জায়গায় চলে যায়, যার কারণে ওই জায়গাটিতে আর পরবর্তীতে ওইভাবে মূর্তি বিসর্জন দেওয়া না হলেও পুকুরটির নাম দুর্গা পুকুরই রয়ে যায়, যেটা এখনো দুর্গা পুকুর নামেই পরিচিত। তো ওই দুর্গা পুকুরের আশেপাশের যে ফসলি জমি ছিল, সেই জমিগুলোতে তখনকার সময় বিশেষ করে শুষ্ক মৌসুমে বিভিন্ন ধরনের মৌসুমী শাকসবজি এবং তরমুজের চাষ করা হতো, আর কিছু অংশে ধান চাষ করা হতো। সেখানে অনেকেরই জমি ছিল বিধায় এই মৌসুমে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হতো, মানে যখন যেইটা প্রয়োজন আর কি, যেই মৌসুম থাকে সেটা আর কি। আর
তরমুজের সিজনে স্পেশালি তরমুজ চাষের জন্য ওই মাটিটা বেশ ভালো ছিল। তো এই চাষিদের মধ্যে একজন ব্যক্তি যার নাম হচ্ছে করিম চাচা, ওই করিম চাচা তো ছোট ছিলেন ওই সময়, তার বাবা আব্দুল আজিজ মিয়া, যে মর্মান্তিক ঘটনাটি আমরা উপস্থাপন করতে যাচ্ছি, এতগুলো বর্ণনা শুরুতে দিলাম, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মূলত আব্দুল আজিজ মিয়ার সাথে। তো আব্দুল আজিজ মিয়ার ঘটনা বলার আগে এই কাউসার আহমেদ জীবন ভাই উনি ওনার দাদির নিজ চোখে দেখা একটি ছোট্ট ঘটনা শুরুতে বলেছেন, এরপর আমরা মূল ঘটনাতে সেটা চলে যাব। তো ওনার দাদি তখন ঘরের বাইরে, ওই সময় গ্রামে কিন্তু ঘর থেকে বাইরে একটি জায়গায় চুলা কেটে সেই চুলার সাইড দিয়ে একটা ছোট্ট ঘর নির্মাণ করতো, এটাকেই তারা পাকঘর বা রান্নাঘর বলতো আর কি। তো সেখানে রান্না করছিলেন, রাত আনুমানিক 8টা কি 9টা হবে। তো ওনার দাদি ওই কুপি জ্বালিয়ে বা চেরাক জ্বালিয়ে বাইরে বসে মাটির চুলায় রান্না করছিলেন। তো তখন পূর্ণিমা রাত, যারা এখনো গ্রামে থাকেন বা অতীতে থেকেছেন তারা হয়তো জেনে থাকবেন যে 1970 সাল বা যুদ্ধ পরবর্তী সময়ের দিকে গ্রামে কিন্তু কোনো প্রকার বিদ্যুতের ব্যবস্থা ছিল না, আর তারা রান্না বান্নার জন্য সাধারণত ঘরের বাইরেই কিন্তু ওই চুলা ঘর তৈরি করতেন। তো এই চুলা ঘরের সাইডে নর্মালি কোনো বেড়া টেরা থাকতো না, উপর দিকে একটা ইয়ে থাকতো আর কি, চাল থাকতো। তো ওনার দাদি সেখানে প্রতিদিন রান্নাবাড়া করতেন। প্রতিদিনের ন্যায় ওই রাতেও রান্নার কাজ শেষ করে ওনার দাদি যখন চুলা ঘর ঝাড়ু দিচ্ছেন, ঠিক তখন ওনার দাদির চোখ যায় ওই দুর্গা পুকুরের দিকে। তিনি চাঁদের আলোয় দেখলেন দুর্গা পুকুরের পানি থেকে একটু উপরে উজ্জ্বল কয়েকটি আলো জ্বলজ্বল করছে, যা দেখতে হুবহু মানুষের অবয়বের মতো দেখাচ্ছিল। এর কিছুক্ষণের মধ্যেই তিনি দেখলেন আরো কতগুলো অবয়ব একসাথে পুকুরের পানি থেকে শূন্যে ভেসে ভেসে হাঁটছে। এই দৃশ্য দেখে এই জীবন ভাইয়ের দাদি ওনার দাদাকে ডাকেন, আর ওনার দাদা বেরিয়ে আসেন। আর দাদা যখন বেরিয়ে এসেছিলেন তখন এই জীবন ভাইয়ের বাবাও ছোট ছিল, তিনি বেরিয়ে এসেছিলেন। তখন এনারা প্রত্যেকেই তখন দেখেছিলেন যে অসংখ্য ধবধবে সাদা অবয়ব একসাথে পুকুরের এক প্রান্তে যাচ্ছে, আবার ওই প্রান্ত থেকে অপর প্রান্তে আসছে। মনে হচ্ছিল এই অবয়বগুলো পানির মধ্যে কিছু খুঁজছে, আর কিছুক্ষণের মধ্যে ছায়ামূর্তি বা অবয়বগুলো কোথায় যে মিলিয়ে গেল আর দেখা যায়নি। এই দৃশ্য দেখে জীবন ভাইয়ের দাদা এবং দাদি ওনার বাবাকে নিয়ে ঘরে চলে আসেন। আর এমন দৃশ্য নাকি প্রায় সময় ওনার দাদা দাদি এবং ওনার বাবা তো দেখেছেনই বিভিন্ন সময়, ওই এলাকার লোকজনও বিভিন্ন সময় দেখেছেন। এগুলো আলে আর আলো নয়, আলে আর আলো এমনটা হয় না। তবে ওই অশরীরীগুলো কাউকে কখনো আক্রমণ করেছে বা ক্ষতি করেছে এমনটা শোনা যেত না। আর ঘটনার শুরুতেই বলা হয়েছে যে ওই দুর্গা পুকুরে অনেক বড় বড় নানা জাতের দেশি মাছ পাওয়া যেত, আর এই কারণেই অনেকেই দিনের বেলা হোক রাতের বেলা হোক ওই পুকুরে মাছ ধরতে যেতেন। আর ওই মাছ ধরতে গেলে ওই সাদা অবয়বগুলোকে দেখতে পেতেন, অনেকেই ভয়ে আবার বাড়িতে চলে আসতেন, কিন্তু কারো কখনো ক্ষতি করেনি। তো একদিন ঘটে এক ভয়ানক ঘটনা। ঘটনার দিন ওনাদের পাশের বাড়ির করিম চাচার বাবা আব্দুল আজিজ মিয়া রাতের বেলা দুর্গা পুকুরের পাড় দিয়ে মাঠে যাচ্ছিলেন, কারণ তিনি মাঠে তরমুজের চাষ করেছিলেন। আর তরমুজ ক্ষেত কিন্তু পাহারা দিতে হয়, আর পাহারা দেওয়ার জন্যই তিনি মূলত মাঠে যেতেন। দিনের বিভিন্ন সময় এবং রাতেও যেতে হতো, কারণ শেয়াল এবং বানর এই প্রাণীগুলো ওই তরমুজের ক্ষেত এবং গাছ নষ্ট করত। এরা যেন নষ্ট না করে এই কারণে প্রতিদিন রাত বিরাতে তরমুজের ক্ষেত দেখতে যেতে হতো। দিনের বেলা খুব একটা যেতে হতো না, দিনের বেলা তো আশেপাশের ক্ষেতগুলোতে মানুষজন থাকতো, এই বানর এবং এই শেয়ালগুলো আসার ওইভাবে সুযোগ পেত না বা সাহস পেত না। কিন্তু রাতের বেলা যেহেতু ফাঁকা থাকতো এই সুযোগটা তারা নিত। বিশেষ করে রাতের বেলা শেয়ালের উপদ্রবটা বেশি ছিল, রাতের বেলা বানরের উপদ্রব কম ছিল, কিন্তু শেয়ালের উপদ্রবটা খুব বেশি ছিল আর কি। তো প্রতিদিনের ন্যায় ওই দিনও তিনি তরমুজ ক্ষেত দেখতে যান, আর যাওয়ার সময় তিনি সাথে কোনো প্রকারের বৈদ্যুতিক লাইট নিতেন না, কারণ ওই সময় তো আসলে গ্রামের মানুষের কাছে টর্চ লাইট বা ইলেকট্রনিক বা কোনো ডিভাইস ওসব ছিল না।
তবে তিনি হাতে একটি মাঝারি আকারের শক্ত লাঠি নিতেন। ওই লাঠির মাঝখানে হারিকেন বা লণ্ঠন লাগিয়ে তিনি হেঁটে হেঁটে মাঠে যেতেন। তো ওই রাতেও তিনি হারিকেন বা ওই লণ্ঠন লাঠির সাথে নিয়ে মাঠে যাচ্ছিলেন। তো তরমুজ খেতে গিয়ে তিনি দেখলেন, মানে উনি সবসময় দেখতেন যে এই বানর বা কোনো শেয়াল টেয়াল জাতীয় কোনো প্রাণী মানে আসছে কিনা। তো ওদেরকে তাড়ানোর জন্যই মূলত লাঠিটা তিনি সাথে নিতেন। এছাড়া সাপ এবং কুকুরের ভয়ও ছিল। তো যেদিন চাঁদের আলো বেশি থাকতো সেদিন তিনি হারিকেন নিতেন না, শুধু লাঠিটা নিতেন, যাতে এই দুষ্টু প্রাণীগুলোকে তিনি তাড়াতে পারেন আর কি, যেগুলো ক্ষতি করার জন্য এসেছে। তো চাঁদের আলোতে তিনি যতটুকু দেখতে পেতেন সেভাবে তিনি হাঁটাচলা করতেন। তো প্রতিদিনের মতো ওই রাতেও তিনি তরমুজ খেতে যান। যখন আব্দুল আজিজ মিয়া তরমুজ ক্ষেতের দিকে যান, তখন তিনি দূর থেকে দেখেন যে কয়েকটি প্রাণী তরমুজ খেতে বসে কি যেন খাচ্ছে। তিনি যতটুকু বুঝতে পারেন যে ওই প্রাণীগুলো দেখতে শেয়ালের মতো না, কুকুরের মতো না, কিন্তু তিনি দূর থেকে প্রাণীগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না, কারণ তিনি ছিলেন তরমুজ ক্ষেতের এক প্রান্তে আর ওই প্রাণীগুলো ছিল ক্ষেতের অন্য প্রান্তে। একটু আড়াল থেকে আব্দুল আজিজ মিয়া দেখার চেষ্টা করছিলেন ওই প্রাণীগুলো কি করছে। তিনি ভেবেছিলেন চুপি চুপি গিয়ে ওই প্রাণীগুলোকে তাড়া করবেন, মানে কাছাকাছি গিয়ে জোরে ধমক দিবেন, চিৎকার করবেন, লাঠি নিয়ে তেড়ে যাবেন যাতে করে ওগুলো পালায়। কারণ কাছাকাছি গিয়ে যদি তাদেরকে ভয় দেখানো যায়, এরা ভয়ে পরবর্তীতে আসবে না। তিনি এই চিন্তা করেছিলেন। আর যখনই তিনি এই চিন্তা করছিলেন, তখন উনি আরো ভালোভাবে লক্ষ্য করেন এই দুটি প্রাণী বানরও না, শেয়ালও না, এগুলি ছিল কালো দুটি বড় সাইজের কুকুর। নরমালি কুকুর কিন্তু তরমুজ খেতে এসে খুব একটা বেশি ডিস্টার্ব করে না। তো এরা তরমুজ ক্ষেতের এক কোনায় বসে কি যেন খাচ্ছে। তো আব্দুল আজিজ মিয়ার কাছে মনে হচ্ছিল কুকুর বা বিড়াল বা এই ধরনের কোনো প্রাণী যদি বড় কোনো মাছের মাথা বা শক্ত হাড় কর্মর করে শব্দ করে খায়, ঠিক তেমন আওয়াজ হচ্ছিল বা তার থেকেও বেশি আওয়াজ হচ্ছিল। তখন আব্দুল আজিজ মিয়া আরো একটু কাছে গিয়ে তার হাতে থাকা হারিকেনটি উপরের দিকে তুলে ধরেন। তিনি মনে করেছিলেন হয়তো কুকুর বা বিড়াল বড় ধরনের কোনো মাছ খাচ্ছে, যেহেতু এই পাশের পুকুরে অনেক মাছ ছিল, তাই মাছ খেতেও পারে। তিনি বিষয়টি স্বাভাবিকভাবে নেন এবং সামনের দিকে এগিয়ে যান। সামনে গিয়ে তিনি যা দেখেন তার গা শিউরে ওঠে। তিনি দেখেন ওইগুলো কুকুরই ছিল, কিন্তু কুকুরগুলো দেখতে কোনো স্বাভাবিক কুকুরের আকৃতিতে ছিল না। এর আকৃতিটা ছিল এমন যে মুখটা ছিল কুকুরের মতো, শরীরটা কুচকুচে কালো, কিন্তু এই প্রাণীগুলোর পা, মানে চারটা পা আর কি, এই প্রাণী দুটির পা এবং লেজ ছিল ঘোড়ার পায়ের মতো এবং ঘোড়ার লেজের মতো। কুকুরের পা এবং লেজ এরকম হয় না। এই দৃশ্য দেখে আব্দুল আজিজ মিয়া ভয় পেলেও দূর থেকেই গলার হাত দেন, এই যা যা এরকম করে বলে ওঠেন, আসলাম আসলাম মারলাম কিন্তু, এরকম বলে ওঠেন। ওই হারিকেনের আলোটা বাড়িয়ে লাঠি নিয়ে এবং ওই লাঠি ওই প্রাণী দুটিকে তাড়াও করেন। হারিকেনের আলো দেখে কুকুর রূপী প্রাণীগুলো মুখে এক ধরনের গড়গড় শব্দ করতে থাকে। ওরা ওখান থেকে সহজে যেতে চায় না, কিন্তু আব্দুল আজিজ মিয়া যখন লাঠি নিয়ে তেড়ে আসছিলেন, তখন ওই প্রাণী দুটো দাঁত খিচিয়ে গড়গড় শব্দ করে বড় বড় কয়েকটা লাফ দিয়ে সোজা পুকুর পাড়ের জঙ্গলের দিকে চলে যায়। তখন আব্দুল আজিজ মিয়া কাছে গিয়ে দেখেন ওই প্রাণীগুলো কি খেয়েছিল। তিনি ওখানে বড় বড় দুটি মাছ অর্ধ খাওয়া অবস্থায় দেখতে পান। এরপর আব্দুল আজিজ মিয়া মাছগুলো তরমুজ ক্ষেত থেকে সরিয়ে ফেলে দেন এবং ওই দিন তরমুজ খেতে আর বেশি সময় না দিয়ে বাড়ি চলে যান। এরপর থেকে প্রায় সময় মাঠে যাওয়ার পথে তার সাথে এবং অনেকের সাথেই এই ধরনের ছোটখাটো ঘটনা কিন্তু ঘটতো এবং তার সাথেও ঘটা শুরু হয়। ছোটখাটো ঘটনা, খুব বেশি বড় না আর কি, সেগুলো উল্লেখযোগ্য না, কিন্তু এগুলোকে তিনি কখনো পাত্তা দিতেন না। আরেকদিন রাতের ঘটনা। সেই রাতে আব্দুল আজিজ মিয়া প্রতিদিনের মতো তার তরমুজ ক্ষেত দেখতে যান রাতের বেলা। সেদিন রাতে আকাশে চাঁদ থাকায় তিনি সাথে করে হারিকেন নিয়ে যাননি, সাথে শুধু লাঠিটি নিয়ে যান। খেতে গিয়ে তিনি দেখেন যে অনেক বড় একটি শেয়াল তরমুজ গাছ থেকে তরমুজ ছিটছে, আস্ত তরমুজ খাচ্ছে, অল্প একটু খাচ্ছে আর সেটা নষ্ট করছে। আবার আর একটা তরমুজ মুখ দিয়ে কামড় দিয়ে ছিটছে, সেটা অল্প একটু খাচ্ছে, নষ্ট করছে। উনি দূর থেকে এটা দেখছিলেন। উনি চিন্তা করছেন যে এটা আসলে কি, এবং ওই শেয়ালটি এত দ্রুত এই কাজটি করছিল
উনি অবাক হচ্ছেন যে একটা শেয়াল এত দ্রুত তরমুজ ছিটছে, সাথে সাথে কামড় দিয়ে অল্প একটু খাচ্ছে, আবার আর একটা তরমুজ করছে। এইটা দেখে উনি অবাক হন এবং প্রচন্ড রাগ হয় ওনার, কারণ ওনার এত যত্নের ক্ষেত, এই শেয়ালটি এসে একটার পর একটা তরমুজগুলো নষ্ট করছে, আছড়ে ফেলছে। এটা দেখে ওনার রাগ হওয়াটাই স্বাভাবিক। তো তখন তিনি দেরি না করে লাঠিটা নিয়ে একদম ডাইরেক্ট ওই শেয়ালটিকে তাড়া করেন। শেয়ালটিও তার উপস্থিতি টের পেয়ে দৌড়ে চলে যেতে থাকে। আর আব্দুল আজিজ মিয়া মূলত মানে ওই শেয়ালের উপর এতটা রাগান্বিত হয়েছিলেন যে শুধু তাড়া করে ক্ষান্ত হননি, তিনি ওই লাঠিটা বর্ষা যেভাবে ছুঁড়ে মারে, মানে বল্লম্ব বর্ষা, তিনি লাঠিটা ঠিক ওইভাবে ওই শেয়ালের দিকে ছুঁড়ে মারেন এবং নির্ভুলভাবে ওই শেয়ালের শরীরে গিয়ে আঘাত করে লাঠিটা। বেশ জোরেই উনি মেরেছিলেন, কারণ প্রচন্ড রাগ হয়েছিল শেয়ালের উপরে। আর লাঠিটাও একদম জোরে গিয়ে শেয়ালের গায়ে লাগে, শেয়াল পড়ে যায় মাটিতে। মাটিতে পড়ে কিছুক্ষণ ছটফট করে আবার উঠে দৌড় দেয়। আর যখন ওই লাঠিটা গায়ে লেগেছে তখন কিন্তু ওই প্রাণীটি বিকট একটা আওয়াজ করে, অনেক দূর পর্যন্ত নাকি ওই আওয়াজটা শুনে মানে শোনা গিয়েছিল। পরবর্তীতে লোকজন বলছে হ্যাঁ এরকম আওয়াজ শোনা গিয়েছিল। তো ওই প্রাণীটা এরকম জোরে একটা আওয়াজ করেছিল ওই সময়। এরপরে আবার উঠে দৌড়তে দৌড়ে সোজা বাগানের ওই সাইড দিয়ে পুকুরের দিকে চলে যায় আর কি। তো আব্দুল আজিজ মিয়া মনে মনে এক ধরনের আনন্দও পান, পৈশাচিক আনন্দ, কারণ এই শেয়ালটি তার ক্ষেত নষ্ট করছিল, ওই শেয়ালটিকে তিনি শাস্তি দিতে পেরেছেন। শেয়ালটি হয়তো বা ভয়ে আর এদিকে আসতে চাইবে না। আব্দুল আজিজ মিয়া বিষয়টি একদম স্বাভাবিকভাবেই নিয়েছেন। এরপর বাকি কাজ শেষে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে তিনি এই ব্যাপার নিয়ে পরিবারের সাথে কোনো কিছু শেয়ার করেননি, অন্য দিনের মতোই তিনি ঘুমিয়ে যান। পরদিন যখন তিনি সারাদিনের ব্যস্ততার শেষে তরমুজ খেতে যান রাতের বেলা, গিয়ে তিনি দেখলেন না যে তরমুজ খেতে কোনো সমস্যা রয়েছে। দেখেন তরমুজ খেতে একদম ঠিকঠাক আছে, আজকে আর কোনো প্রাণী তরমুজ খেতে আসেনি, কোনো কিছু নষ্টও করেনি, খায়ও নি। তো তিনি গত রাতের ঘটনাটি ভেবে খুব খুশি হন, যাক শিয়ালটিকে শাস্তি দেওয়া গেছে। ওই শিয়াল মনে হয় তার জ্ঞাতি ভাইদের কাছে গিয়ে বলেছে যে এখানে গেলে কিন্তু মার খেতে হবে, এই জন্য মনে হয় ভয়ে কোনো শিয়াল আসেনি, আর আসবেও না। তো যাই হোক, তিনি তরমুজ ক্ষেত কিছুটা দেখাশোনা করে বাড়ির দিকে রওনা দিতে তখন রাত 10টা কি 11টা বেজে গেছে। তো তিনি বাড়ির দিকে যাচ্ছেন, যখন তিনি হাঁটতে হাঁটতে ওই দুর্গা পুকুরের কাছাকাছি আসেন, তখন তিনি লক্ষ্য করেন পুকুরের পূর্ব পাশে যে বাগান বা ঝোপঝাড় ছিল, ওই ঝোপঝাড় থেকে একটি পরিচিত শব্দ ভেসে আসছে। আর শব্দটি ছিল এমন, কেউ যদি অনেকগুলো শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যায় তখন যেরকম শব্দ হবে ঠিক সেরকম শব্দ, মানে এই ধরনের শব্দের সাথে তিনি পরিচিত। তখন তিনি ভাবলেন হয়তো কোনো কুকুর বা বিড়াল হবে, কিন্তু না। পরক্ষণে তার কাছে মনে হলো এটা দুইটা পায়ের আওয়াজ নয়, বরং অনেকগুলো পায়ের আওয়াজ একসাথে হেঁটে আব্দুল আজিজ মিয়ার দিকে আসছিল। তখন আব্দুল আজিজ মিয়া একটু ভয় পেয়ে যান, কিন্তু তিনি ঘাবড়ে যাননি। তিনি কুকুর ভেবে এগুলোকে তাড়ানোর জন্য মুখে এক ধরনের শব্দ করেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তখন তিনি দেখেন অনেকগুলো কালো আকৃতির অবয়ব তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আকৃতিটা কুকুরের মতোই, কিন্তু দুই পায়ে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে থেকে একজন কথা বলে ওঠে, বলে, কিরে তুই কি ভেবেছিস আমাদেরকে আঘাত করে তুই বেঁচে যাবি? তোর কারণে আমরা কোনো কিছুই করতে পারি না সহজে। আমরা যখনই মাছ খেতে যাই তখন তুই বাধা দিস। তোকে আমরা অনেকবার সতর্ক করেছি ছোট ছোট ঘটনার মাধ্যমে ভয় দেখিয়ে, যাতে তুই আমাদেরকে আর বিরক্ত না করিস। এরপর তুই আমাদের একজন সদস্যকে গুরুতরভাবে আঘাত করেছিস, সে এখন অসুস্থ। আজকে তো আমরা এর প্রতিশোধ নেবই। আজকে আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই পুকুরে আজকে তোকে চুবিয়ে মারবো। এই বলে আব্দুল আজিজ মিয়াকে ওই অবয়বগুলো আক্রমণ করে। আব্দুল আজিজ মিয়া বুঝতে পারেন যে এগুলো কোনো স্বাভাবিক কিছু না, কারণ কুকুর কি মানুষের সাথে কথা বলতে পারে? নিশ্চয়ই না, এগুলো ভয়ানক পিশাচ। আক্রমণ করতে যখন তারা উদ্যত হয়েছে তখন তিনি ভয়ে দেন দৌড়। তিনি পেছন দিকে একবার তাকান, দেখেন ওই কুকুরগুলো তাকে তাড়া করেছে, খুব কাছাকাছি চলে এসে। তখন আব্দুল আজিজ মিয়া তিনি চিন্তা করেন যে এখন যদি আমি
সোজা রাস্তায় যাই, কুকুরগুলো তো আমাকে ধরে ফেলবে। আর কুকুর তো পানিতে নামতে চাইবে না সহজে। তখন তিনি দৌড়ে না, উনি ভাবছিলেন, এর মধ্যে একবার কি করেছেন, পেছন দিকে তাকিয়েছেন যে কুকুর কত দূর কাছাকাছি আসছে কিনা। ওই পেছন দিকে তাকানোর কারণে তিনি পড়ে যান, পা পিছলে পড়ে যান, এবং এই পড়ে যাওয়ায় উনি ওই পুকুরের পাশেই ছিলেন। তখন তিনিও চাচ্ছিলেন পুকুরের মধ্যে যাবেন, কিন্তু আসলে ওইভাবে ওই সিচুয়েশনে তো ডিসিশন নিতে পারছিলেন না। কিন্তু ওই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণে তিনি গড়িয়ে পুকুরের ভিতরে পড়ে যান। আর তিনি দেখতে পান ওই কুকুরগুলো পুকুরের পাড়ে নেমে এসেছে, কিন্তু পানির মধ্যে নামছে না। সেখানে থেকে ভয়ঙ্কর শব্দ করে তাকে ভয় দেখাচ্ছে। এখন আব্দুল আজিজ মিয়া পুকুর থেকে উপরে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু উঠতে পারছিলেন, কারণ তিনি যেদিক দিয়ে উঠতে যাবেন সেদিক দিয়েই ওই কুকুরগুলো আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে। তো এক পর্যায়ে আব্দুল আজিজ মিয়া পুকুরের মাঝখানে কিভাবে যেন চলে যান। মনে হচ্ছিল যে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। এর মধ্যে কি হয়, ওই দুর্গা পুকুরের রাস্তার পাশ দিয়ে ওই এলাকায় দুইজন ব্যক্তি মাছ ধরে বাড়ি ফিরছিলেন। তো তাদের কাছে মনে হলো পুকুরের মধ্যে কোনো একটি মাছ পানি নড়াচড়া করাচ্ছে আর কি, শব্দ হচ্ছে পানিতে। প্রথমে তারা ভেবেছিলেন এটা বড় আকৃতির মাছ, তাই তাদের কাছে থাকা যেই টেটা ছিল বা বল্লম ছিল, তারপরে পলো ছিল, যেটা আমরা পলো বলি আর কি, বাঁশ দিয়ে তৈরি একটা বিশেষ ধরনের ফাঁদ আর কি, এটা নিয়ে তারা পুকুরে নামতে যাবেন। কিন্তু পুকুরের কাছে গিয়ে তারা অবাক হয়ে যান এবং তারা কিছুটা ভয়ও পান। তারা এটাকে প্রথম দিকে ভুতুরে ঘটনা মনে করেছেন। তারা এতক্ষণে যেটিকে মাছ ভেবেছিলেন, আসলে সেটা মাছ নয়। তারা দেখেন ওখানে শুধু দুটি হাত, একবার ডুবছে একবার ভাসছে, একবার ডুবছে একবার ভাসছে। তখন তাদের ভুল ভাঙে, তারা বুঝতে পারেন এটি কোনো মানুষের হাত এবং এটা কোনো বিপদগ্রস্ত মানুষের হাত, এটা কোনো ভুতুরে বিষয় না। তখন তারা দুজনই পুকুরের মধ্যে সাঁতরে গিয়ে দেখেন যেটি আসলে আব্দুল আজিজ মিয়া। তারা ওখান থেকে তাকে টেনে তোলেন এবং টেনে পুকুরের পাড়ে নিয়ে যান। তারা যখন ওখানে এসেছেন তখন ওইখানে কিন্তু কোনো কুকুর দেখতে পাননি। তো যাই হোক, বাড়িতে নিয়ে যাওয়ার 2 দিন পর আব্দুল আজিজ মিয়ার জ্ঞান ফেরে এবং পরিবারের সবাই তার কাছ থেকে ঘটনাটি শুনে, আশেপাশের লোকজনও তার কাছ থেকে শুনে। কিন্তু তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন যে উনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এরপর তাকে একজন বড় কবিরাজ দেখানো হয়। কবিরাজ তাকে বলেন যে আব্দুল আজিজ মিয়াকে যে জিনেরা আক্রমণ করেছে এরা খুব দুষ্টু প্রকৃতির জিন, এরা ওই পুকুরের মাছ খেত, আর বহু বছর যাবত তারা এখানে বসবাস করে আসছে। সাধারণভাবে তারা মানুষকে ক্ষতি করত না, ওরা ওই মাছ টাছ খেত, এতটুকুই আর কি। হালকা ভয়টাই দেখালে মানুষকে বড় ধরনের কোনো ক্ষতি করতো না। তো মূলত এগুলো মাছ খেকো জিন। তো এখানে ব্যাপারটা যেটা হয়েছে যে আব্দুল আজিজ মিয়া বেশিরভাগ সময় রাতের বেলা ওই পথ দিয়ে যেহেতু চলাফেরা করতেন, আর ওই পথ দিয়ে জিনেরাও চলাফেরা করতো, এটা নাকি ওই জিনদের পছন্দ ছিল না। তাই তারা আব্দুল আজিজ মিয়াকে বারবার বিভিন্নভাবে সতর্ক করেছিল। এরপরও নাকি আব্দুল আজিজ মিয়া ওই জিনেদেরকে বিভিন্ন সময় বিরক্ত করেছেন এবং পরবর্তীতে আঘাতও করেছেন। তাই জিনরা আব্দুল আজিজ মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে এর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে আক্রমণ করেছে। যাই হোক, কবিরাজ ঝাড়ফুঁক করেন, পানি পড়া দিয়ে যান। আর আব্দুল আজিজ মিয়া আসলে এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন যে উনি ওই অবস্থা থেকে সুস্থ হননি। উনি ওই অসুস্থ অবস্থায় সপ্তাহ 2-এর মধ্যে মারা যান। ওনার মেডিকেল ট্রিটমেন্ট করানো হচ্ছিল, বাট উনি বাঁচতে পারেননি, উনি মারা গিয়েছেন। তো এটি ছিল ঘটনা। আর আমাদের কাউসার আহমেদ জীবন ভাই, তিনি আমাদেরকে বলেছেন যে তিনি ওই জায়গার কিছু ছবি তুলেছেন, যে দুর্গা পুকুর এবং আশেপাশের কিছু স্থানের। তো পুকুরটি এখনো আছে, কিন্তু আশেপাশে অনেক ঘর বাড়ি নির্মাণ করা হয়েছে, আগের মতো গাছপালা বা জঙ্গল নাই। আর তরমুজ চাষ যেখানে একসময় করা হতো সেখানে এখন ধানের চাষ করা হয়। তো অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ কাউসার আহমেদ জীবন ভাইকে চমৎকার একটি গ্রামের ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি লালমনিরহাট জেলার ফুলগাছ গ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ হাসিবুর রহমান। আর তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি একটি রেলওয়ে ব্রিজকে কেন্দ্র করে। এখন অবশ্য সেই ব্রিজটি নাকি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর যে ব্রিজটি, ওই ব্রিজটির পাশে একটি কদম গাছ রয়েছে বর্তমানে। আর ওই ব্রিজের কাছাকাছি একটু সামনে
একটি পুরনো কবরস্থান রয়েছে। তিনি এই স্থানগুলোর ছবি আমাদেরকে পাঠাবেন বলেছেন। তো যাই হোক, জায়গাটি দেখতে দিনের বেলা যতটা সুন্দর আর রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। আর বলে রাখা ভালো, ওনাদের গ্রামটা একটা সীমান্ত এলাকা। একসময় লালমনিরহাট থেকে মোগলহাট হয়ে সোজা ভারতের দিনহাটা, কোচবিহার, গিদলদাহ পর্যন্ত ট্রেন যেত। 1998 সাল পর্যন্ত এটি নাকি চলেছিল। কোনো কারণে ভারতের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধই রয়েছে। তো যাই হোক, ঘটনাটি ঘটে ওনার নানার সাথে। সময় 2006 সাল। ওনার নানা প্রতি হাটবারে হাটে কাঁচা শাকসবজি বিক্রি করতেন। আর শহরে কিংবা হাটে যেখানেই ওই গ্রামের লোকজন যাক না কেন, যাওয়া আসার একমাত্র রাস্তা ছিল সেই রেল সেতু। অন্য রাস্তাও ছিল, কিন্তু অনেক দূর ঘুরে যাওয়া লাগতো বিধায় সবাই এই রাস্তাটাই ব্যবহার করত। তো ঘটনার দিন নানা স্বাভাবিকভাবেই উনি হাটে গিয়েছেন কাঁচা শাকসবজি বিক্রি করতে। তো বিভিন্ন কাজ শেষ করতে করতে বেশ দেরি হয়ে যায়। উনি বাড়ির দিকে রওনা দেন। রওনা দেওয়ার সময় চিন্তা করছিলেন যে কিছু লোক আসুক, পরিচিত কোনো লোকের সাথে হাঁটতে হাঁটতে যাই, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তো পরিচিত লোকজন আসলে তেমন পাচ্ছিলেন না। যাও পাওয়া যাচ্ছিল তারা অন্য দিকে বা অন্য গ্রামের লোক অন্য দিক দিয়ে যাচ্ছিল আর কি। তো ওনার সাথে বাইসাইকেল ছিল। উনি যেটা করতেন সেটা হচ্ছে যে ওই রেলওয়ে সেতু যেটা, ওইটার উপরে এসে সাইকেল থেকে নেমে সাইকেল নিয়ে আস্তে আস্তে ওই রেলওয়ে সেতুটা পার হতেন। তো উনি সাইকেল চালাতে চালাতে আস্তে আস্তে ওই রেলওয়ে সেতুর কাছে যখনই এসেছেন, মানে মনে হচ্ছিল উনি অনেকক্ষণ সাইকেল চালাচ্ছেন, ওই রেলওয়ে সেতুটা দেখতে পাচ্ছেন না। তো একটা পর্যায়ে আশেপাশের লোকেশন দেখে উনি বুঝতে পারেন যে এই জায়গাটাতে রেলওয়ে সেতু আছে, কিন্তু এ কি, ওখানে কোনো রেলওয়ে সেতুই নাই। ছোট্ট এই ব্রিজটা মনে হয় একদম উধাও হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। অথচ বিকেলে হাটে যাওয়ার সময়ও এই ব্রিজটা একদম ঠিকঠাক ছিল। কোনো কারণে ভেঙে টেঙে পড়ে গেল কিনা। তো নানা সাইকেল থেকে নেমে উনি ভালো করে একটু দেখার চেষ্টা করলেন, কিন্তু এবার যেটা দেখতে পেলেন তিনি আরো ভয় পেলেন। তিনি দেখতে পেলেন ব্রিজের এক প্রান্ত মাটিতে, মানে এক পাশ সমান রয়েছে, আর অপর প্রান্ত যে মাটির যে অংশটা মনে হচ্ছে পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। এটা দেখে নানা প্রচন্ড ভয় পান। উনি কিছুই বুঝতে পারছিলেন না আসলে তার সাথে কি হয়েছে। এদিকে নানা 5 ওয়াক্ত নামাজি ছিলেন, বেশ দোয়া কালাম জানতেন। তিনি দোয়া পড়ছিলেন আর মানুষের জন্য অপেক্ষা করছিলেন। এখন মানুষ তো উনি হাটে থাকতেই পান নাই, এখন কতক্ষণে পাবেন এটাও তো বলা মুশকিল। উনি সাইকেল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন আর দোয়া কালাম পড়ে যাচ্ছেন। আর উনি বোঝার চেষ্টা করছিলেন যে আসলে উনি যেটা দেখছেন ঠিক দেখছেন কিনা, নাকি নিছক তার চোখের ভুল হচ্ছে। তো এরপরে মনে পড়ে ওনার যে এই ব্রিজ নিয়ে তো অনেক ঘটনা আছে। শুধু এই ঘটনা যেটা ওনার সাথে এখন ঘটে চলছে, এটা শুধু ওনার সাথে নয়, ইতিপূর্বেই আরো বেশ কিছু মানুষের সাথেই নাকি ঘটেছে। হঠাৎ করে ওই ব্রিজটি অদৃশ্য হয়ে যায় এবং অপর প্রান্তের মাটি পাহাড়ের সমান উঁচু হয়ে থাকে। আবার কখনো কখনো ব্রিজটি অদৃশ্য হয় না, কিন্তু ওই ব্রিজের অপর প্রান্তের মাথাটা অনেকটা উঁচু হয়ে থাকে, মানে ওই উঁচুতে ব্রিজে ওঠা কারো পক্ষে সম্ভব নয়। এই ধরনের দৃশ্য অনেকেই দেখত। তো যাই হোক, উনি দাঁড়িয়ে আছেন, দোয়া কালাম পড়ছেন। এভাবে অনেকক্ষণ সময় পার হয়ে যায়, প্রায় 1-1.5 ঘন্টা। এরপর উনি হঠাৎ দেখতে পান ব্রিজটি একদম আগের মতো ঠিকঠাক আছে। মাঝখানে যে ব্রিজ ছিল না, শূন্য হয়েছিল, এখন সেখানে দিব্যি ব্রিজ আছে। এখন উনি পার হবেন কি হবেন না এটা নিয়ে উনি খুব ভীত, যে এখন যদি পার হতে যাই, হঠাৎ করে যদি অদৃশ্য হয়ে যায়, তখন আমার অবস্থা কি হবে, এটা নিয়ে উনি ভাবছেন। এই ভাবনা চলছে তার মনের মধ্যে। হঠাৎ করে পেছন থেকে একটু খচমচ খচমচ আওয়াজ শুনতে পান তিনি পেছন ফিরে তাকিয়ে দেখেন যে সাদা কাপড় পরা একজন মুরব্বী
এই সাদা কাপড়টা ঠিক জুব্বা না পাঞ্জাবিও না, মনে হচ্ছে কাফনের কাপড় জাতীয় কিছু শরীরে শুধু পেঁচিয়ে রেখেছেন। হাজিরা যেভাবে ড্রেস পরেন ঠিক সেভাবে, এবং তার চেহারাটা এত উজ্জ্বল, মনে হচ্ছে তার উজ্জ্বলতায় আশেপাশে কয়েক হাত জায়গাও হালকা আলোকিত হচ্ছে। তখন নানা বুঝতে পারেন এই লোকটি সম্ভবত খুব দরবেশ গোছের কেউ। তিনি যে মানুষ হবেন না এই বিষয়টা হঠাৎ করে তার মাথায় স্ট্রাইক করেনি। তিনি স্বাভাবিকভাবেই উনি নিয়েছেন, কারণ অনেক সময় ওই সময়ও বেশ কিছু আল্লাহওয়ালা মানুষ খুব সাদা সিধা জীবনযাপন করতে এই ধরনের সাদা ড্রেস পরতেন, উনি ওইরকমই চিন্তা করেছেন। তাকে লম্বা করে একটা সালাম দেন, ওই লোকটাও খুব ভালোভাবে সালামের উত্তর দেন। তখন ওই লোকটি বলে যে, কি বাবা ভয় পেয়েছো? ভয়ের কিছু নাই, চলো আমি তোমাকে ব্রিজটা পার করে দিচ্ছি, আমার সাথে সাথে আসো। তো নানার ভয় কিন্তু তখনও কাটছিল না। তারপর ওই লোকটা আবারও বলে, আসো বাবা, কোনো ভয় নেই, আমার সাথে আসো। তখন ওই লোকটা আগে এবং নানা পিছনে আস্তে 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 ছোট্ট ব্রিজটা পার হয়ে যান। ব্রিজ পার হওয়ার পর ভদ্রতার কারণে নানা তাকে বলেন যে, মোহতারাম আপনি কোথায় যাবেন? আমি আপনাকে সাইকেলে করে পৌঁছে দিই। তখন বলেন যে, এই যে সামনের গ্রামে আমি যাব। তখন নানা বলেন যে, আচ্ছা আপনি আমার সাইকেলের পেছনে বসুন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তো উনি সাইকেলে বসেন, নানা সাইকেল চালাচ্ছেন। একজন মানুষ সাইকেলের পেছনে বসার পর স্বাভাবিকভাবে একটা ওয়েট বা ভার অনুভূত হয়, তাই না? কিন্তু নানা সাইকেল চালাচ্ছেন, মনে হচ্ছে সাইকেল আগের থেকে আরো হালকা। এখন নানা পেছন থেকে তাকে প্রশ্ন করছেন, গল্প করছেন। উনিও যে একদম কথা বলছেন না তা না, তবে হ্যাঁ, নানা 3টা প্রশ্ন করলে উনি একটার উত্তর দেন আর 2টার বেলায় চুপ থাকেন। তো এইভাবে কথা বলছে বলছে হঠাৎ করে নানা কি মনে করে পেছন দিকে তাকায়। যখন অনেকক্ষণ কথা বলছে, পেছন দিকে কোনো সারা শব্দ নেই, তো পেছনে তাকিয়ে দেখে যে ওখানে কেউ নেই। ওনার সাইকেল একদম ফাঁকা, পেছনে যে মুরব্বী বসেছিলেন সেই আসনটাও ফাঁকা। নানার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, টর্চ লাইট দিয়ে কিন্তু উনি ওই যে যখন ব্রিজের যে জায়গাটা অদৃশ্য হয়েছিল সেই জায়গাটা উনি কিন্তু ভালো করে টর্চ লাইট মেরেছিলেন, ওই জায়গাটা অদৃশ্য ছিল। টর্চ লাইট তখনও তার হাতে ছিল, তো টর্চ লাইট দিয়ে উনি পেছন দিকে যতদূর আলো যায় উনি মারেন, কিন্তু কাউকে দেখতে পান না। তখন তিনি বুঝতে পারেন যে আসলে উনি এতক্ষণ যার সাথে এসেছিলেন তিনি খুবই সম্মানিত একজন জিন হবেন, কোনো মানুষ হবেন না। বিভিন্ন বিষয় উনি মেলাচ্ছিলেন। তখন শুরুতে ওনার মাথায় জিনিসটা ধরে নাই, যে কারণেই হোক, হয়তো মায়াজালের কারণে ধরে নাই, কারণ জিনেরা অনেক সময় মায়াজাল সৃষ্টি করতে পারে, আবার মানুষ ভয় পেতে পারে, এই কারণে অনেক সময় তারা স্বাভাবিকভাবে আসেন। তখন এই বিষয়টা চিন্তা করেন এবং এভাবে ভাবতে ভাবতে বাড়িতে চলে যান। রাত্রে কিছু বলেন না। সকালবেলা তিনি তার মায়ের কাছে, তখনও তার নানার মা জীবিত ছিলেন, তো এটা বলেন। তখন তার নানার মা মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন বাড়িতে। ওই ইমাম সাহেব কিছুদিন আগে মারা গেছেন, উনি শুধু স্থানীয় মসজিদে শুক্রবারের জুম্মার নামাজটা পড়াতেন। তো নানার কাছ থেকে সবকিছু শুনে ইমাম সাহেব 2 দিন সময় নেন এবং 2 দিন পরে উনি জানান যে এই ব্রিজের নিচ দিকে বেশ কিছু দুষ্টু জিন রয়েছে। এই জিনগুলো মাঝে মধ্যে মানুষকে এইভাবে বিরক্ত করে, হঠাৎ করে এমন একটা দৃষ্টি বিভ্রম করে দেয়, মনে হয় যে ওই জায়গাটা ব্রিজটা নেই, কিন্তু আসলে ব্রিজটা ব্রিজের জায়গায় রয়েছে, কিন্তু মানুষ দেখে নাই। কেউ যদি সাহস করে ওই ফাঁকা জায়গাটায় পা রাখে তখনই ব্রিজটা আগের মতো হয়ে যাবে, কিন্তু ভয়ে মানুষ এটা করতে পারে না। আর এই জায়গাটা এরকম হওয়ার পেছনে কারণ হলো মহান মুক্তিযুদ্ধের সময়ে অসংখ্য মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে রাখা হয়েছিল। এমন একটা আতঙ্ক সেখানে বিরাজ করতো যে সেই মানুষগুলোকে কবর দেওয়ার মতো লোক ভয়ে আসতে পারতো না। সেখানে পানিতে ভেসে গেছে বা পাশে পড়েছিল, পচে গেছে, হাড়গোড় পড়েছিল। পরবর্তীতে ছোট বাচ্চারা সেই মাথার খুলি হাড়গোড় নিয়েও নাকি খেলতো, যারা বুঝতো না আর কি। তো এভাবেই বহু মানুষের মৃত্যু এই ব্রিজের নিচে হয়েছিল। কারো মৃত্যু ওখানে আহত অবস্থায় পড়ে হয়েছে, আবার কারো তো আগে থেকে মেরে সেখানে ফেলে রেখে গেছে। তো এই কারণেই ওই জায়গাটাতে এই ধরনের ঘটনা ঘটে এবং কিছু দুষ্টু জিন ওখানে এসে আশ্রয় নিয়েছে। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা।
তো অসংখ্য ধন্যবাদ আমাদের হাসিবুর রহমান ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর উনি বলছিলেন যে ওনার খালু, এই হাসিবুর রহমান ভাইয়ের খালু, তিনি এখনো জীবিত আছেন। তিনি মূলত এই লাশের ব্যাপারগুলো বলেছেন এবং বলেছেন যে কিছু মানে লাশ মাঝে মাঝে এত হয়ে যেত যে কিছু কিছু লাশ মানুষ সাহস করে কিছু কিছু লাশ কোনো জানাজা ছাড়াই মাটিতে পুঁতে রাখতে বাধ্য হতো, এতটা সময় তাদের থাকতো না। তো উনি মূলত মানে এই খালু পরবর্তীতে এই বিষয়টা সত্যতা বলেন যে হ্যাঁ আসলে এরকম হয়েছিল সেখানে। তো প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মেহেদি মারুফ। ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের একটি গ্রামে। উনি ওনার গ্রামের একটি ঘরের ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। মূলত এই ঘটনাটি এই ঘরকে কেন্দ্র করেই। এই ঘরের ছবি আমরা ইতোমধ্যে আপলোড করেছি। আপনারা ওই ঘরের একটা বিশেষত্ব দেখতে পাবেন। টিনের ঘর, বেশ পুরনো, ওখানে কোনো মানুষ থাকে বলে মনে হয় না, আসলে কেউ থাকে না। ঘরটির সামনেই একটি তাল গাছ রয়েছে, তাল গাছের কিছুটা অংশ দেখা যাচ্ছে এবং ঘরটির সামনে একটি পিলার রয়েছে। আর ঘরটির পেছন পাশে একটি পুকুর রয়েছে, যেটা ছবিতে দেখা যাচ্ছে না। ওই পুকুরকে কেন্দ্র করেও ঘটনা রয়েছে, সেটা মেহেদি মারুফ ভাই পরবর্তীতে আমাদেরকে পাঠাবেন বলে বলেছেন। তো ঘটনাটি মূলত এই ঘরকে কেন্দ্র করে। তো চলুন ওই ঘর সম্পর্কে প্রথমে কিছু কথা জেনে নেওয়া যাক। ওই ঘরটি বহু পুরনো। এই মেহেদি মারুফ ভাইয়ের বাবাও বলতে পারে না এই ঘরটির আসল বয়স কত, তবে হ্যাঁ তার দাদা বলতে পারে। আর ঘরটি কিন্তু জমিদার বাড়ি নয়, এখানে বিভিন্ন সময় সোনের ঘর, টিনের ঘর এরকম থাকতে থাকতে আজকে এই অবস্থায় এসেছে। এই জায়গাতে বহু আগে থেকেই ঘর ছিল আর অনেক পুরনো ঘর। এই ঘরটি যে পুরনো তা নয়, কিন্তু এখানে অনেক আগে থেকেই ঘরের অস্তিত্ব ছিল বা ভিটা ছিল আর কি। তো শুরু থেকেই এই জায়গাতে কেউ থাকতো না। স্থানীয়ভাবে এই ঘরটিকে সমিতি ঘর বলা হয়। ঘরের চারদিকে বাগান রয়েছে, মূলত কাঠের গাছের বাগানই এখানে বেশি। বছরে 2 বার এই ঘরটি নাকি খোলা হয়। 2 বার খোলার কারণ হলো এই ঘরে লোহার পাইপগুলো রাখা হয়। আর লোহার পাইপ এই কারণে রাখা হয়, সেটা হলো যে আশেপাশের জমিতে সেচ কার্য চালানোর জন্য লোহার পাইপ ব্যবহৃত হতো। আর ওই পাইপগুলোই খুলে খুলে এখানে রাখা হতো। বছরে 2 বার এটা খোলা হয়, ওই পাইপগুলো নেয়ার জন্য আবার রাখার জন্য। সেচ কাজ সেরে আবার এখানে রেখে দেওয়া হয়। তো এখানে কেউ থাকে না। আর শুরুতে বলেছি যে এইটিকে সমিতি ঘর বলে। স্থানীয়ভাবে এই ঘরটি সমিতি ঘর নামে পরিচিত। ওই এলাকায় যারা আছেন তারা অবশ্যই এই ঘরটি চিনে থাকবেন। তো যাই হোক, ঘটনার শুরু মানে বিষয়টা এরকম হয় ওনার পরিবারের সাথে যে ওনার জ্যাঠা মানে চাচা আর কি, উনি পুবালি জুট মিলে চাকরি করতেন। তো নাইট শিফটে যদি ডিউটি পড়তো, ভোরবেলা বাড়িতে ফেরত আসতেন। আবার যদি দেখা যায় যে ভোর 6টার দিকে নাইট শিফটের ডিউটি, ভোর 6টার আগে ওনাকে আসতে হবে, অথবা রাত 10টার পরে ওনার ডিউটি শুরু হবে, তখন আবার ওই রাত্রেবেলা সেখানে যেতে হতো। তো একদিন নাইট শিফটের ডিউটি উনি শেষ করে ফিরছিলেন। তবে ওই দিন যেটা হয়, ওনার একটু অসুস্থতা বোধ হয়, তো এই কারণে উনি বেশ রাতের বেলায় ওনার সিনিয়রকে বলে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো বাড়ির দিকে যখন রওনা দিচ্ছেন, তখন এই যে সমিতি ঘরের এই পাশ দিয়ে তাকে আসতে হবে। যখন সমিতি ঘরের পাশ দিয়ে আসছিলেন, তখন এই যে তাল গাছটি শুরুতে বলেছি এবং ছবিতেও রয়েছে, ওই তাল গাছটির উপরে ভয়ানক একটি অবয়ব দেখতে পান। তিনি দেখতে পান বিশাল আকৃতির একটা মাথা, বিভৎস চেহারা। ওই মাথার দুপাশ থেকে চুল নেমে এসেছে মাটি পর্যন্ত এবং মুখ থেকে টপ টপ করে কিছু একটা পড়ছে, মনে হচ্ছে ওটি লাল রক্ত।
এবং তার জ্যাঠাকে দেখে বিশ্রীভাবে হেসে দেয়। তিনি ওখান থেকে পরিমরি করে দৌড় দেন বাড়ির দিকে এবং যা দোয়া দরুদ জানেন সেগুলো পড়তে থাকেন এবং বাড়ির দিকে দৌড় দেন। বাড়িতে দৌড় দিয়ে এসেই উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। বাড়ির লোকজন চলে আসে, বলে যে আমি তো এই জিনিস দেখেছি ওই তাল গাছের মাথার উপরে। তো বাড়ির সবাই তাকে বুঝায় যে হয়তো ভুল টুল দেখেছো বা এরকম কিছু, যাতে করে তিনি আরো বেশি ভয় না পান আর কি। কারণ বাড়ির অন্য সদস্যরা যদি তার কথা শুনে ভয় পেতে থাকেন তাহলে তো উনি আরো বেশি আতঙ্কিত হবেন, যার কারণে বাড়ির সদস্যরা তাকে আশ্বস্ত করতে থাকে, এমন এমন কথা বলতে থাকে যাতে উনি ভয় না পান। তো যাই হোক, এই গেল একটা ঘটনা। এর কিছুদিন পর ওনার চাচা উনি একটি অটো কেনেন, অটো রিক্সা। এগুলো কিন্তু খুব বেশি দিন আগের ঘটনা না, প্রিয় লিসেনার্স। তো অটো কেনার পর যেটা হয় সেটা হলো যে ওই অটোটা কোথায় রাখবেন, রাখার জন্য একটা নিরাপদ জায়গা দরকার। তো এই কারণে ওনার চাচা চিন্তা করলেন যে এই অটোটা এই সমিতি ঘরে রাখলে কেমন হয়। এখন সমস্যা হলো যে এই অটোর যেই চওড়া যেটা, এটা সমিতি ঘরের দরজা দিয়ে আসলে ঢোকানো বের করা বেশ কঠিন। ওই সময় কাঠের দরজা ছিল, এখন অবশ্য স্টিলের দরজা লাগানো হয়েছে। তো উনি যেটি করেন সেটা হলো যে ওই ঘরের একটা জায়গায় উনি একটা শাটারের মতো তৈরি করেন। আমরা সাধারণত গ্রামের যে দোকানগুলো দেখি, টিনের দোকান, একটা ঝাপ উঁচু করা থাকে, আবার লাঠি দিয়ে দাঁড় করানো থাকে, আবার ঝাপটা নামিয়ে দেওয়া হয়, ওই রকম একটা ঝাপ তৈরি করেন। ওই ঝাপ দিয়ে যাতে করে অটো ভেতরে রাখা যায় এবং মানে বের করা যায়। তবে এটা যখন উনি করছিলেন, বিশেষ করে উনি অটো সেখানে রাখবেন, ঘরটা তো পরিষ্কার করার দরকার, কারণ বছরে মাত্র 2 বার এই ঘরটি খোলা হয়। এবং পরিষ্কার করার নিয়তে উনি যে কাজটি করেন সেটি হলো যে একটি বড় লাঠির মাথায় একটি ঝাড়ু বাঁধেন, শলা ঝাড়ু আর কি। তো এটা বেঁধে উপরে থাকা যে মাকড়সার যেই জাল সেগুলো পরিষ্কার করেন এবং যে সমস্ত জায়গাগুলোতে হাত যায় না সেগুলো, সেই জায়গাগুলোতে উনি ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে থাকেন। তো পরিষ্কার করতে করতে উনি অদ্ভুত কয়েকটি জিনিস দেখেন। উনি দেখেন কয়েকটি কাকের বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে। তো উনি চিন্তা করেছেন যে ভিতরে হয়তো বা কাকের বাসা রয়েছে, অনেক পুরনো ঘর, কেউ থাকে না যেহেতু, বিভিন্ন ধরনের সাপ, ব্যাঙ এখানে, তারপর পাখি, এখানে থাকাটাই স্বাভাবিক। তো কাক হয়তো বা এখানে বাসা তৈরি করেছে আর কাকের বাচ্চা মরে পড়ে আছে। তো উনি ওই শলা দিয়ে মানে ঝেড়ে ওটা বাইরে ফেলে দেন। উনি বিষয়টা একদম স্বাভাবিকভাবেই নেন। এরপর মূলত ঘটনাটা শুরু হয়। আর উনি ওই পুবালি জুট মিলে চাকরি করতেন, কিন্তু পুবালি জুট মিল বন্ধ হওয়ার পরে মূলত উনি এই অটো কেনেন এবং অটো কিনে তিনি চালাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন আর কি। কারণ তাকে তো চলতে হবে, জুট মিল তো বন্ধ হয়ে গেছে। তো এখন কথা হলো যে অটো যে সেখানে রাখা হবে, ওই ঘরে তো মানুষজন কেউ থাকে না, তাহলে তো লোকজন চুরি করতে পারে। তো উনি যেটি করেন, এই যে মেহেদি মারুফ ভাইয়ের যে চাচাতো ভাই, এই চাচাতো ভাই একজন নাম সাইদুল আর একজন নাম হচ্ছে ফুয়াদ। তো এনারা পাহারা দেবেন, তাকে বলা হয় যে তোমরা রাত্রিবেলা এখানে থাকবা, অটো পাহারা দেবে। একজন তো আর আসলে রাখা যায় না, এই জন্য তাদেরকে থাকতে বলা হয়। সরি, সাইদুল ভাই, ফুয়াদ ভাই না, রনি ভাই। ফুয়াদ ভাইয়ের প্রসঙ্গটা আমরা পরে আসছি। তো রনি ভাই, এনারা আপন ভাই। তো আর মেহেদি মারুফ ভাইয়ের চাচাতো ভাই আর কি এনারা। তো সাইদুল ভাই এবং রনি ভাই তারা আপন ভাই, তারা ওই ঘরে থাকা শুরু করেন। প্রথম দিন একদম স্বাভাবিকভাবে যায়। পরের দিন মনে হলো যে গভীর রাত্রে চালের উপর দিকে যেন দৌড় দেয়। প্রথম দিকে তারা মনে করেছেন যে চালের উপর দিয়ে অনেক সময় বন বিড়ালও ওঠে, তারপরে খাটাস বা গন্ধগোকুল যেটাকে বলি, এগুলো দৌড় দেয়। এগুলো দৌড় দিলে অনেক সময় মানুষের মতো মনে হয় আর কি। তো শুরুর দিকে তারা এটা মনে করেছিলেন, কিন্তু কয়েকদিন পর এই সমস্যা অন্যরকম রূপ ধারণ করে। গভীর রাত্রে মনে হয় এই টিনের চালে কে যেন ঢিল দেয়, ধরাম করে ঢিল পড়ার শব্দ হয়। ওনারা ঢিল পড়ার শব্দ শুনে বাইরে যদি বের হন, ঢিলের কোনো অস্তিত্ব ওনারা দেখতে পান না।
তো এভাবে বেশ কয়েকদিন যায়। ওনারা শুরুর দিকে এই টানা কয়েকদিন কিছুটা ভয় পেলেও অতটা যে ভয় পেয়েছেন বিষয়টা এরকম নয়। কিন্তু এর কয়েকদিন পর একটি ভয়ানক ঘটনা ঘটে, সেই ঘটনার প্রেক্ষাপটে এই রনি ভাই প্রচন্ড ভয় পেয়েছিলেন। সেটি হলো রাত আনুমানিক 1টা কি 1:30টার দিকে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলেন ওই ঘর থেকে। ওই ঘরে তখন সাইদুল ভাই ঘুমিয়েছিলেন বিছানার এক পাশে, আর রনি ভাই শুয়েছিলেন। ওনারা শুধু রাতের বেলায় থাকতেন ওই অটোটা পাহারা দেওয়ার জন্য। তো রনি ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। বের হওয়ার পর উনি এই যে পেছন সাইডে যে পুকুরটা রয়েছে এই পুকুরের দিকে গিয়েছেন। পুকুরের দিকে যাওয়ার পর উনি খেয়াল করলেন যে দূরে কাউকে দেখা যাচ্ছে, খুব বেশি দূরে না কিন্তু চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এটা সাইদুল ভাই। তো রনি ভাই মনে করেছেন সাইদুল ভাইও মনে হয় ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। আর তারা ওয়াশরুম বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো প্রস্রাব করার জন্য বের হয়েছেন, যার কারণে তারা মানে বড় ওয়াশরুম যেটা দূরে রয়েছে সেখানে আর যান নাই। মনে করেন এই কাজটি সেরে তাড়াতাড়ি আবার সে শুয়ে পড়বেন। তো উনি যখন সাইদুল ভাইকে দেখেছেন তো উনি চিন্তা করেছেন সাইদুল ভাই হয়তো উঠে এসেছে। উনি উঠে আসার পরে তো রনি ভাই উনি কাজ সেরে ঘরে যখন ঢুকেছেন তখন দেখেন যে সাইদুল ভাই মানে এমন ঘুমে বিভোর, মনে হচ্ছে যে গভীর ঘুমে উনি রয়েছেন। তখন রনি ভাই খুব ভয় পায় যে কি ব্যাপার, আমি না একটু আগে তাকে দেখলাম এবং আমি তো তার আগে ঘরে আসলাম, তাহলে সে কিভাবে এতটা পথ আমার আগে দৌড়ে চলে আসলো? এটা তো সম্ভবই নয়। তো উনি ভয় পেয়েছিলেন কিন্তু বিষয়টা ওই সময় প্রকাশ করেননি। কিন্তু তারপরের দিন আরো একটি ঘটনা ঘটে যার কারণে এই রনি ভাই আর ওই ঘরে থাকার সাহস করেননি। এর পরের দিনে সাইদুল ভাই এবং রনি ভাই ঘুমিয়ে আছেন ওই ঘরেই। তো হঠাৎ একটা শব্দে রনি ভাইয়ের ঘুম ভেঙে যায়। সাইদুল ভাইয়ের ঘুমটা আবার বেশ মানে গাঢ় ছিল, তার ঘুম সহজে ভাঙতো না। আবার রনি ভাইয়ের ঘুম আবার অনেকটা হালকা ছিল। তো একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। তো উনি চোখ খুলে দেখেন যে ওই যতটুকু আলো বা চাঁদের আলো ওই ঘরে প্রবেশ করছে, মনে হচ্ছে 8 থেকে 10 ফুট উচ্চতার একটা অবয়ব ওই ঘরের মধ্যে পায়চারি করছে। তো উনি চিন্তা করেছেন যে এটা কি চোর টোর হবে কিনা, কিন্তু চোর হলে পায়চারি করবে কেন? চোর হয়তো কোনো কিছু চুরি করবে চলে যাবে। আর আমরা দুই ভাই যে এই ঘরে বেশ কয়েকদিন ধরে আছি অটো পাহারার জন্য, এটা তো আশেপাশের অনেকেই জানে। সুতরাং এভাবে পায়চারি করার তো কথা না। তো রনি ভাই কি করেছে, বিছানার উপর উঠে বসেছে এবং উঠে বসার সাথে সাথে ওই অবয়বটার সাথে কিছুটা আই কন্টাক্ট হয় অন্ধকারে। কারণ হচ্ছে ওই অবয়বটার চোখটা কিছুটা জলজল করছিল, পুরোপুরিটা কিছুটা জলজল করছিল। এবং যখনই এই রনি ভাইয়ের সাথে ওই অবয়বটির আই কন্টাক্ট হয়েছে, সাথে সাথে ওই অবয়বটি ওই ঘরের ভিতর দিয়ে দৌড় দিয়ে এক পাশ থেকে আর এক পাশে গিয়ে মিলিয়ে গেল। যে পাশে মিলিয়ে গেল ওই পাশে কিন্তু কোনো দরজা ছিল না। তো উনি তো চিৎকার করে ওঠেন, এই কে 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 বল চিৎকার করে ওঠেন। তখন সাইদুল ভাই, যদি ওনার ঘুম বেশি ছিল, কিন্তু এত জোরে চিৎকারে তার ঘুম ভেঙে যায়। সে উঠে বলেন যে কি হয়েছে? বলে এই ব্যাপার, কাউকে দেখলাম মনে হলো। বলে ও কিছু না, তুই ভুল দেখেছিস। আসলে সাইদুল ভাইয়ের ঘুম এত গাঢ় ছিল যে ওই যে টিনের চালে শব্দ, কে হেঁটে যায়, এই বিষয়গুলো উনি টের পেতেন না। আর এই ঘটনার পরে রনি ভাই তার পরিবারের সাফ সাফ জানিয়ে দেন উনি ওই ঘরে আর থাকতে পারবেন না। কি আর করা, ওনার আর এক ভাই, তার নাম হচ্ছে বাবু, তাকে এখানে থাকতে দেয়া হয় এই সাইদুল ভাইয়ের সাথে। তো বাবু ভাই প্রথম রাত থাকে, কোনো সমস্যা নাই। দ্বিতীয় রাতে ঘটে একটি ভয়ানক ঘটনা। তো দ্বিতীয় রাতে কোনো কারণে গভীর রাত্রে ওটার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে উনি যখন মানে এমনি আমরা ঘুম ভাঙার পরে তো এমনি তাকাই, তো উনি তাকানোর যখন উপর দিকে তাকিয়েছেন উনি দেখেন ঘরের টিনের যে চালটা যেখানে সে জয়েন্ট লেগেছে, একটু চোখা যেই জায়গাটা, মনে হচ্ছে ওই জায়গা দিয়ে কিছু একটা বের হয়ে আসছে এবং বের হয়ে আস্তে আস্তে ওনার দিকে আসছে। উনি ভালো করে খেয়াল করেন অন্ধকারের মধ্যেই চাঁদের আলো যতটুকু আসছিল, ওইখানে তো ডিম লাইট ছিল না, কিন্তু আশেপাশে রাতের বেলা হলেও রাতের বেলা কিন্তু ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার অনেক সময় থাকে না, কিছুটা আলো থাকে। উনি ওই আলোতেই স্পষ্ট বুঝতে পারছিলেন যে একটা হাত, কালো লোমশ একটা হাত উপর থেকে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। আর
লোমগুলো চিকচিক চিকচিক করছে, যার কারণে এটা যে লোমশ হাত সেটা স্পষ্ট। হাতটা অনেক বড়, মনে হচ্ছে কোনো দানবের হাত, এবং হাতটা লম্বা, যেহেতু চালের উপর থেকে নেমে আসছে হাতটা স্বাভাবিকভাবে লম্বা এবং দানবের মতো মোটা। তো উনি যেটি করেন, উনি বুঝতে পেরেছেন যে এই হাতটি গলা চেপে ধরছে। এখন প্রিয় লিসেনার্স, কেউ যদি কারো গলা চেপে ধরতে আসে, স্বাভাবিকভাবে সেই মানুষটি কি করবে, ওই হাতটিকে প্রতিহত করার চেষ্টা করবে। তো উনি আসলে চিৎকার দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছিলেন। উনি চিন্তা করছেন আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি। তো যেহেতু ওই হাতটা এগিয়ে আসছিল, তখন এই বাবু ভাই তার দুই হাত দিয়ে ওই হাতটা চেপে ধরে, গলার কাছাকাছি যখন এসেছে, আর সমানে চিৎকার করতে থাকে। তো ওদিকে তার এত চিৎকার চেঁচামেচিতে সাইদুল ভাইয়ের ঘুম ভেঙে যায়। তো যখন তার ঘুম ভেঙে যায়, তখন যেটা হয়, ওই হাতটা যেভাবে আস্তে আস্তে তার দিকে এগিয়ে ছিল, মনে হচ্ছে তার থেকে 100 গুণ গতিতে সা করে ওই হাতটা আবার পেছন দিকে চলে গেল। তো এরপর থেকে ওই ঘরে তারা আর কেউই থাকার সাহস করেননি। অটো রাখা হতো, তারপর অবশ্য অটো রাখার ওই ইয়েটাও চেঞ্জ করা হয়। তো প্রিয় লিসেনার্স, ওই ঘরটিতে অটো রাখার যে ঝাপটা, সেই ঝাপটা আপনারা দেখতে পাবেন। আর ওই ঘরের সামনে যে একটি পিলার রয়েছে, এই পিলার সম্পর্কিত একটি ব্যাপার রয়েছে। সেটি হচ্ছে যে এই মেহেদী মারুফ ভাইয়ের আর একজন চাচাতো ভাই, তার নাম হচ্ছে ফুয়াদ। ফুয়াদের কথাটা শুরুতে ভুল করে বলে ফেলেছিলাম। তো এই ফুয়াদের সাথে একটি ঘটনা এখানে ঘটেছিল। সেটি হলো যে ফুয়াদ যখন ছোট ছিল বলতে 6 বছর বয়স এরকম আর কি, তখন সে তার বাড়িতে থাকে একটি বড়দের গেঞ্জি পরে। আর ছোট মানুষ যদি বড়দের গেঞ্জি পরে, হাঁটু ঢেকে পায়ের গোড়ালি পর্যন্ত কিন্তু চলে আসতে চায়। তো তার হাঁটু ঢেকে যায়। সে পরন্ত বিকেলে সে বাড়ি থেকে বের হওয়ার পর সে কি মনে করে, হাঁটতে হাঁটতে সমিতি ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। এরপরে তার আর কিছু মনে নাই। কিন্তু ঘটনা যেটি ঘটেছিল সেটি হলো, সন্ধ্যার পর একজন লোক, উনি গোঙানির আওয়াজ শুনছে। মনে হচ্ছে কোনো ব্যক্তির নিঃশ্বাস যদি জোর করে আটকে রাখা হয়, যেরকম গোঙাতে থাকে, ওরকম গোঙানির আওয়াজ। তো উনি গোঙানির আওয়াজের উৎস খুঁজতে গিয়ে ওই সমিতি ঘরের দিকে যান। উনি দেখতে পান এই যে পিলারটা রয়েছে, এই পিলারের উপরে কোনো একটা মানুষকে ঝোলানো আছে। মানে এই পিলারের সাথে যে একটা হালকা লোহার মতো রয়েছে, বা এই মানে কিছু একটা সাথে একটা মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা যদি মানে গেঞ্জি পরা অবস্থায় কেউ যদি পেছন থেকে টেনে ধরে উঁচু করে কোনো কিছুর সাথে ঝুলিয়ে রাখে, বিষয়টা ঠিক এরকম। এবং এইভাবে ঝুলিয়ে রাখার কারণে ওনার গলায় অনেকটা ফাঁস লেগে গিয়েছিল। পুরোপুরি ফাঁস না হলেও আংশিক ফাঁস, এবং ছোট মানুষ উনি কোনো কিছুতে ছুটতে পারছিলেন না। আস্তে আস্তে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বলে উনি এরকম আওয়াজ করছিলেন। কিন্তু উনি বলতে পারেন না কে তাকে এভাবে রেখেছে। উনি ওখানে গিয়েছিলেন, হঠাৎ করে একটি ধাক্কা অনুভূত হয়, তারপর ওনার কিছু মনে নাই। তারপর যখন গলায় এভাবে আটকে গেছে, তখন উনি ওই অজ্ঞানভাবেই গোঙানের আওয়াজ করছিলেন। পরে ওই ব্যক্তি ওইখান থেকে উদ্ধার করে এই ফুয়াদ ভাইকে তার বাড়িতে নিয়ে আসে, এবং সকলে চিন্তা করে যে এই ধরনের গর্হিত একটা কাজ গ্রামের কোনো মানুষ করবে না, এটা নিশ্চিত, কারণ এটা তার মৃত্যু হতে পারত। কিন্তু তাহলে কে করলো? তো এইভাবে টুকটাক বিভিন্ন বিষয় জানাজানির পর সবাই বুঝতে পারে আসলে এই ঘরটার এইখানেই সমস্যা রয়েছে। তো ফুয়াদ ভাইয়ের বিষয়টা দিয়েই মূলত শুরু হয় অনেক আগে থেকে। তো তারপরে অনেকদিন কোনো কিছু ঘটেনি, কারণ লোকজন ওখানে খুব বেশি মানে আসা যাওয়াও করতো না। যারাও আসা যাওয়া করেছে কেউ তেমন কিছু দেখেও নি। কিন্তু ওই মেহেদী মারুফ ভাইয়ের যে জ্যাঠা, তিনি তাল গাছের উপর একটা ভয়ানক জিনিস দেখেছিলেন। তো এরপর আরো বেশ কিছু ঘটনা তার পরিবারের সাথে ঘটে, যেগুলো তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, ওই ঘরের পেছনে যে পুকুর রয়েছে, সেই পুকুর কেন্দ্রিক নাকি ঘটনা রয়েছে। আর এখনো নাকি ওই ঘরের আশেপাশে বেশ কিছু ভয়ানক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে। আর ওই পুকুর এবং ঘর কেন্দ্রিক একটি ঘটনা এই মেহেদী হাসান ভাই মানে মেহেদী মারুফ ভাইয়ের নিজের সঙ্গেই ঘটেছে, তিনি উল্লেখ করেছেন, এবং তিনি সেটা পরে বলবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের বোঝার সুবিধার্থে তিনি সেই সমিতি ঘরের ছবিটা আমাদেরকে দিয়েছেন, এবং যেটা আমরা ইতোমধ্যে আমাদের গ্রুপে এবং পেজে আপলোড করেছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শাহিন হোসেন মিঠু ভাই।
ওনার বাড়ি গাজীপুর জেলায়। আর যে ঘটনাটি তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি মূলত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কোনো একটি জায়গার ঘটনা। সঙ্গত কারণে স্পেসিফিকভাবে ওই জায়গাটির নাম বলছি না, কিন্তু ওই জায়গাটির নাম তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন স্পেসিফিকভাবে ওই বিশেষ জায়গাটির নাম যেন আমরা না বলি। তো ঠিক আছে, আমরা ওই জায়গাটির নাম উজ্জ্বল রাখলাম। তো এই ঘটনাটি মূলত উনি ওনার চাচাতো ভাইয়ের ওয়াইফ, মানে ওনার এক ভাবির কাছ থেকে শুনেছিলেন। ওনার চাচাতো ভাইয়ের এই যিনি ওয়াইফ, মানে ওনার ভাবি, তার বাড়ি ওই কালীগঞ্জ উপজেলারই একদম প্রত্যন্ত এলাকায়, যেখানে কিছুটা বনাঞ্চল রয়েছে, এবং তার বিয়ে হয়েছিল 2001 সালে। আর বিয়ের পর ওনারা খেয়াল করতেন যে ওনার ভাবি সহজে ওনার বাপের বাড়িতে যেতে চাইতো না। শুরুতে আশেপাশের লোক এবং পরিবারের লোকরা ভেবেছিল হয়তোবা শ্বশুর বাড়ি ভালো লেগে গিয়েছে, স্বামীর প্রতি ভালোবাসা, এই কারণে সে তার বাপের বাড়িতে যেতে চায় না। তো একদিন কি হয়, কৌতূহলবশত এই মিঠু ভাইয়ের মা এই ভাবিকে জিজ্ঞেস করেন যে কি গো বৌমা, তোমাকে তো তোমার বাপের বাড়িতে যেতে দেখি না, যাও না কেন, কোনো সমস্যা নাকি? তখন উনি বলেন যে আপনি দেখি বিষয়টা খেয়াল করছেন কাকি, আচ্ছা যাই হোক, তাহলে আপনাকে বলি শোনেন, তো মিঠুকে আপনি একটু অন্য ঘরে পাঠাই দেন, ও যদি শোনে তাহলে ভয় পাবে। তখন আবার এই মিঠু ভাইয়ের আম্মা বলে না ঠিক আছে, শুনুক, কোনো সমস্যা নেই। তখন ওই ভাবি বলেন মিঠু ভাইয়ের আম্মাকে যে ওনাদের এলাকায় বেশ কিছু ঝামেলা আছে, আর রাতের বেলা নাকি কেউ যদি বের হয়, বিশেষ করে গভীর রাতে, কিছু না কিছু নাকি কেউ দেখেই, বিশেষ করে ভয়ানক কোনো ব্যাপার। আর এই কারণেই যে সে বাড়ি থেকে যায় না তা না, কারণ সেখানে তো লোকজন থাকে, এভাবে ভয়ানক জিনিস দেখে দেখে সবাই তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে না, কিন্তু বিশেষ একটা কারণে নাকি উনি খুব ভয় পেয়েছেন, এবং যার প্রেক্ষাপটে উনি সহজে বাড়ি মানে বাপের বাড়িতে যেতে চান না, এবং সেই বিষয়টি তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে ওনার এক খালাতো বোনের বিয়ে হয় ওনারই বাড়ির পাশে। তো বিয়ের পরে ভালোই চলছিল, 4 থেকে 5 বছর বেশ ভালো, কারণ ওনার খালাতো বোনের হাজবেন্ড কাজকাম করছিল, কিন্তু কাজকামে খুব বেশি সুবিধা করতে না পারার কারণে পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়, এবং সেই অনুযায়ী বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়। তো এভাবে দেখতে দেখতে তার ফ্লাইটের সময় ঘনিয়ে আসে। যেদিন ফ্লাইট ছিল সেদিন তার ওই খালাতো বোনের হাজবেন্ড তার ছোট ভাইকে সাথে নিয়ে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, যে এয়ারপোর্ট পর্যন্ত তার ছোট ভাই পৌঁছে দিয়ে আবার বাড়িতে ফেরত আসবে। ওই সময়ে এরকম মোবাইল ফোন কিন্তু প্রচলিত হয়নি, আর যোগাযোগ বলতে শুধু টেলিফোনে কল করা যেত। মোবাইল ফোন তখনও মানুষের হাতে ছিল, তবে এতটা মানে হাতে হাতে ছিল না, ছিল অনেক কম ছিল। কোনো একটা জায়গায় ওই যে মোবাইল ফোনে 3 টাকা 5 টাকা মিনিটে কথা বলা যেত, বা 2 টাকা মিনিটে কথা বলা যেত, এরকম আর কি। তো যেই দালালের মাধ্যমে তিনি বিদেশ যাবেন আর কি, সেই দালালও তার সাথে যায়, তার কাছে তার ভিসা পাসপোর্টটা দিয়ে রাখে, এভাবে বাড়ি থেকে সকলে বের হয়ে যায়। আর 4-5 বছরে সেই ভাবির খালাতো বোনের 2টি পুত্র সন্তান জন্মলাভ করে। তো যেদিন সকালবেলা তার হাজবেন্ড এবং দেবর বিদেশে যাওয়ার কথা বলে সেই দালালের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, তো স্বাভাবিকভাবেই সকলের মন খারাপ, পরিবারের সদস্য দূরে চলে যাচ্ছে। সন্ধ্যার পর যেটা হয় সেটা হলো ওই ভাবির খালাতো বোন তিনি তার 2 বাচ্চা এবং শাশুড়ি নিয়ে ঘরেই ছিলেন। রাত গভীর হয়ে যায়, তারা অপেক্ষা করছিলেন বিশেষ করে ওই খালাতো বোনের হাজবেন্ডের ভাই, মানে তার দেবর, তিনি আসবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন। তো ওই চিন্তা করে তারা অপেক্ষা করছেন, তখন আসছিল না। তখন তাদের দেরি দেখে ওনারা চিন্তা করেন যে হয়তো বা কোনো কারণে ফ্লাইট ডিলে হতে পারে, আসতে সময় লাগতে পারে, তো আমরা শুয়ে পড়ি। তো ওনারা
শোয়া ভাব আর কি। বিশেষ করে ভাবি তার 2 বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। একটা হচ্ছে কোলে রয়েছে বাচ্চা, আমার সেই বাচ্চা দুগ্ধপোষ্য শিশু, আর একজন একটু বড়, সে বোঝা শিখেছে আর কি। তো ওই ভাবির শাশুড়ি, সে আবার অন্য ঘরে থাকতো, তিনি তার ঘরে চলে যান একদম স্বাভাবিকভাবেই। তো ভাবি শুয়ে পড়েছেন, হঠাৎ করে দরজায় কে যেন কড়া নাড়ছে। তো উনি চিন্তা করেন তার দেবর এসেছে বুঝি। তো তিনি দরজা খুলে অবাক হয়ে যান যে তার স্বামী এবং তার দেবর দাঁড়িয়ে আছে দরজার বাইরে। তখন তিনি অবাক হন যে কি ব্যাপার, তুমি যাও নাই বিদেশে? তখন তার স্বামী গম্ভীর কণ্ঠে বলেন যে আসলে এই ভিসাটা ভুয়া ছিল, এয়ারপোর্টে গিয়ে দেখা গিয়েছে যে এই ভিসাটা ভুয়া, যার কারণে যেতে পারিনি, এই জন্য ফেরত আসছি। তখন বলেন যে ঠিক আছে, ভেতরে আসো, হাত মুখ ধোও, খাবার দাবার রেডি করে দেই, নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। তো উনি খেয়াল করেন যে তার স্বামীর সাথে তার দেবরও ঘরে ঢুকলো, অথচ তার দেবরের ঘর কিন্তু অন্য ঘর। তো তিনি এই একই ঘরে ঢুকেছেন, আর ওই দরজায় নক যেহেতু মানে হয়েছিল, যার কারণে ওনার 2 সন্তানের মধ্যে যেটা দুগ্ধপোষ্য শিশু, তার আবার ঘুম ভেঙে গিয়েছিল, আর তাকে কোলে নিয়েই মূলত দরজা খুলে দিয়েছিলেন। আর উনি চিন্তা করেছিলেন যে বাচ্চাকে বিছানার উপর রেখে যায়, কিন্তু বাচ্চা কোনো একটা কারণে কিছুতে তার মায়ের কোল থেকে নিচে নামছিল না। এদিকে তার স্বামী বলছে একে রেখে যাও রেখে যাও, কিন্তু উনিও ওই ভাবির খালাতো বোনও উনি রাখার চেষ্টা করছেন, কিন্তু বাচ্চা কিছুতেই তার কোল থেকে যাবে না। তো চিন্তা করছেন যে রাতের বেলা একবার ঘুমিয়ে গিয়েছিল, এখন হয়তো বা বাচ্চা কোল থেকে নামতে চাইছেন। উনি বাচ্চাকে কোলে নিয়ে ঘর থেকে বাইরে বের হন। ঘর থেকে বাইরে বের হওয়ার পর উনি অন্য কাজ করছিলেন, রান্নাঘরে যান, বাচ্চা কোলে নিয়ে চিন্তা করেন একটু খাবার দাবার রেডি করি। এদিকে ওই ঘরের মধ্যে থেকে কোনো সারা শব্দ নাই, যে কি ব্যাপার, কোনো সারা শব্দ নাই। তারা আসলো, এসে তার মায়ের সাথে কথাও বললো না। হ্যাঁ, তো এরকমটা কেমন দেখা যায় আর কি। যেহেতু বিদেশ যেতে পারে নাই, এটা একটা দুঃসংবাদ, কিন্তু তাই বলে কারোর সাথে কথা বলবে না, ডাকবে না। তো উনি কিছুটা কাজ মানে হাতে রেখেই উনি ঘরের দিকে একটু যেতে থাকেন যে তার স্বামী এবং তার দেবর কি করে ঘরের মধ্যে। উনি কিছুটা এগিয়ে গিয়ে ওই দরজাটি উকি দেন, এবং উকি দিয়ে যে ভয়ানক দৃশ্যটা দেখেন, এটা কোনো মায়ের পক্ষে আসলে সহ্য করা সম্ভবই নয়। উনি দেখতে পান যে তার স্বামী এবং যে দেবর বসে আছে, তারা ওই ভাবির খালাতো বোনের যে বড় সন্তান, ছেলে সন্তান, 2 পা হাতে নিয়ে সেই পা দুটি কামড়ে কামড়ে খাচ্ছে, এবং পা দুটি কিন্তু দেহ থেকে ছিঁড়ে ফেলা, রক্তে ঘর ভেসে গেছে, বিছানা ভেসে গেছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে মানে প্রচন্ড জোরে একটা চিৎকার করতে গিয়েও নিজের হাত দিয়ে নিজের মুখকে চেপে ধরেন যে সর্বনাশ, এটা কি দেখলাম, আমার সন্তান এই অবস্থা। ওইদিকে কি হয়েছে, ওনার যে শাশুড়ি, সে আবার ঘর থেকে বের হয়ে এসেছে। উনিও দরজা নক করার শব্দ শুনেছিল, উনি চিন্তা করছেন কে আসলো, শুরুর দিকে বের হন নাই, পরে যখন আবার রান্না করে টুংটাং আওয়াজ, এই শব্দ শুনে উনি বের হয়ে আসছেন। তখন ভাবির ওই খালাতো বোন এক দৌড় ওনার শাশুড়ির কাছে যান, এবং শাশুড়িকে নিয়ে বলেন যে মা কোনো কথা বলবা না, দৌড়, সোজা দৌড়। 2 জন ঝেড়ে দেন এক দৌড়, দৌড়ে পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন ওই রাতের বেলা। তারা বলে কি হয়েছে? তখন উনি তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন যে আমার ছেলেকে খেয়ে ফেলছে। তখন ওনার শাশুড়িও বুঝতে পারছে না যে আসলে কি বলে, বৌমা একটু বলতেছেটা কি, সে কি পাগল হয়ে গেল? তাকে একটু স্বাভাবিক করার পর সেই ঘটনা যখন খুলে বলে, তখন ওই ভাবির খালাতো বোন বলে যে আপনারা চলেন, বাড়িতে চলেন, দেখবেন জিনিসটা। কেউ ভয়ে ঘর থেকে বেরোতেই চাচ্ছিল না, কেউ যাবে না, বলে সকাল হোক তারপর যাবো। সকাল পর্যন্ত অপেক্ষা করা হয়। দিকে তার সন্তানের শোকে সে বারবার মূর্ছা যাচ্ছিলেন, মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, আবার জ্ঞান ফিরছিল, আবার অজ্ঞান হচ্ছিলেন, এমন অবস্থা চলছিল। সকালবেলা ওই বাড়িতে গিয়ে দেখা যায় সত্যি ওই ঘরের মধ্যে শুধু কিছু হাড়, রক্ত আর চামড়া পড়ে আছে, আর কিচ্ছু নাই। কোনো মায়ের পক্ষে কিন্তু এই দৃশ্য সহ্য করা আসলেই অনেক কঠিন। 2001 সালের আগে
এই ঘটনাটি ঘটেছিল, এক্সাক্ট সালটা আসলে বলা মুশকিল। তো এই কারণেই মূলত ওই ভাবি তার বাড়িতে যেতে ভয় পেতেন, তার স্বামীর বাড়িতেই বেশি থাকতেন। বাড়িতে গেলে যদি আবার ভয়টয় পান, এই কারণে উনি পারতপক্ষে ওনার বাপের বাড়িতে যেতে চাইতেন না। আর গাজীপুরে তো বনাঞ্চল রয়েছে, সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, বিভিন্ন জায়গায় ঝোপঝাড় জঙ্গল রয়েছে। তো এই ধরনের ঘটনা ঘটাটা অস্বাভাবিক কিছু নয়। কারণ হলো, এই ঘটনা ঘটার পর ভালো একজন হুজুরকে ডাকা হয়েছিল। তিনি বলেছিলেন যে এক ধরনের পিশাচ শ্রেণীর দানব আকৃতির জিন রয়েছে, যারা ছোট ছোট বাচ্চাদের খেতে খুব পছন্দ করে। ওই সময় তোমার ছোট বাচ্চাটা ঘুম থেকে জাগার কারণে সে কিন্তু বুঝতে পেরেছিল যে এরা স্বাভাবিক কিছু নয়, সেজন্য সে কাঁদছিল এবং কোনোভাবেই সে নামতে চাচ্ছিল না। ওরা কিন্তু চাচ্ছিল যে এই বাচ্চাটাকেও তোমরা রেখে যাও, মানে তুমি রেখে যাও, কিন্তু সেটা হয়নি, তুমি নিয়ে গিয়েছিলে, যার কারণে আল্লাহর অশেষ রহমতে ওই বাচ্চাটি বেঁচে গিয়েছে। কিন্তু এই বাচ্চাটি ঘুমিয়েছিল, এ আর বাঁচতে পারেনি। তো গভীর রাত্রে কেউ যদি এভাবে ডাক দেয়, হুট করে দরজা খোলা যাবে না, আর ঘরের ভেতর ঢুকতেও দেয়া যাবে না। এই বিষয়টি ওই হুজুর অবহিত করেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ঘটনা সম্পর্কে একটি কথা আমি নিজেও বলতে চাই, কারণ এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু ঘটে। আমি এই টাইপের ঘটনা এর আগেও কিন্তু শুনেছি, আপনারাও হয়তো বা শুনে থাকবেন। আর এই টাইপের ঘটনা সত্যি যে এই পরিবারের সাথে ঘটে, বুঝতেই পারছেন সেই বাড়ির মানুষের মানসিক অবস্থাটা কেমন হয়। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ঢাকার লালবাগের শহীদনগর থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বর্তমানে চাকরি করছেন। তো ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন ঘটনাটি শুনে আসি। তো 2014 সালে উনি বেশ কিছু কালচারাল প্রোগ্রাম করতেন। আর ওই প্রোগ্রাম করতেই তিনি গিয়েছিলেন শরীয়তপুরের বৈশাখী পাড়ার ঢালিবাড়িতে। তো ওখানে ওই প্রোগ্রাম করতে যাওয়ার পর একটি মেয়েকে তিনি পছন্দ করেন এবং পারিবারিকভাবেই তার সাথে তার বিয়ে হয়ে যায়। ঘটনাটা 2014 সালে। আর বিয়ের প্রায় 1.5 বছর পর ওনার স্ত্রী প্রেগনেন্ট হন। তো 3 মাসের মাথায়, ওনার প্রেগনেন্সির বয়স যখন 3 মাস, তখন এই আব্দুর রাজ্জাক ভাই যেটা করেছেন সেটি হলো যে ওনার ওয়াইফকে তার বাপের বাড়ি, মানে তার ওয়াইফের শ্বশুর বাড়ি রাখতে গিয়েছেন। তো সেদিন কি হয়, বিকেল বেলা এই আব্দুর রাজ্জাক ভাইয়ের হাত কোনো কারণে কিছুটা পুড়ে গিয়েছিল আগুনের আঁচ লেগে। তো শ্বশুর বাড়ি গিয়েছেন, হঠাৎ করে এই ধরনের একটা হাতে এই ধরনের সমস্যা হয়েছে। তো উনি ওনার ওয়াইফকে বলেন যে তুমি একটু মেহেদি পেরে নিয়ে আসো, ওই মেহেদি গাছ যেটা, ওখান থেকে কিছু পাতা পেরে নিয়ে আসো, আমাকে একটু বেটে দাও, তাহলে এটা লাগালে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা মূলত আমাদের ঘরোয়া একটা চিকিৎসা আর কি। কোথাও আগুনের আঁচ লাগলে এটা করলে ফোসকা সহজে পড়ে না, এটা আমিও শুনেছি প্রিয় লিসেনার্স। তো যাই হোক, ওনার ওয়াইফ মেহেদি আনতে যায় এবং পাতা ছিঁড়ে নিয়ে এসে খুব অল্প সময়ের মধ্যেই অল্প পাতা তো বেটে তার হাতে লাগিয়ে দেয়। তো যাই হোক, এটা করার পর উনি হাতটা ধুয়ে ওয়াশরুমের দিকে যায়। তো ওয়াশরুম থেকে বেরোতে বেশ তার সময় লাগছে, অনেকক্ষণ, মানে বেরই হয় না। তো এরকমটা এত সময়টা কারো লাগে না আর কি। তো যাই হোক, বেশ খানিকক্ষণ পরে তিনি আসেন। তো ওই সময় আব্দুর রাজ্জাক ভাই উনি আবার স্মোকিং করতেন, ওনার স্মোকিং করার অভ্যাস ছিল আর কি। আর উনি মোবাইল ফোন চালাচ্ছিলেন ওই সময়টাতে। তো মোবাইল ফোন চালাচ্ছেন আর স্মোক করছেন, ওনার নজরটা আসলে মোবাইলের স্ক্রিনের দিকে। তার ওয়াইফ তার পাশে এসে কখন দাঁড়িয়েছে তিনি খেয়ালই করেন নাই। কিন্তু কিছুক্ষণ পর তিনি গড়গড় গড়গড় শব্দ শুনতে পান। তিনি তাকিয়ে দেখেন তার ওয়াইফ বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে এবং তার ভেতর থেকে এক ধরনের গড়গড় গড়গড় শব্দ বের হয়ে আসছে।
তো উনি বিষয়টা আসলে কোনো অস্বাভাবিকভাবে কিছু নেননি। আর তার ওয়াইফ যে এইভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, উনি ওই মোবাইলের স্ক্রিন এবং মোবাইলের কোনো কিছু একটা দেখার কারণে এতটা সেখানে বিমোহিত ছিলেন যে এই বিষয়টা উনি খেয়াল করেছেন, কিন্তু এটাতে অন্য কিছু এটা উনি ভাবেন নাই। তিনি তার ওয়াইফের হাত ধরে ঘরের মধ্যে চলে আসেন। তো ওই রাত্রে তার শাশুড়ি পোলাও মাংস রান্না করে, যেহেতু জামাই এসেছে, আপ্যায়ন করতে হবে। তো সবাই একসাথে খেতে বসেছে। তো তার ওয়াইফও বসেছে। তার ওয়াইফ খাবার খাচ্ছে, কিন্তু মানে মানুষ স্বাভাবিকভাবে হাতে খাবার নিয়ে মুখে পুরে দেয়, তারপর আস্তে আস্তে চাবিয়ে খায় বা চিবিয়ে খায় আর কি। তো তার ওয়াইফ অনেক বড় বড় মানে লোকমা, মানে আমাদের হাতে স্বাভাবিকভাবে যতটুকু খাবার আমরা মুখে পুরে দিই, এর থেকেও আরো অনেক বেশি, মনে হচ্ছে এক মুঠ করে সে মুখে পোড়ার চেষ্টা করছে। তো এই দৃশ্য দেখে মানে সবাই খুব অবাক হয়। এবং এটা দেখে বিশেষ করে আব্দুল রাজ্জাক ভাইয়ের যিনি শ্যালক, তিনি বলছেন যে কিরে আপা, তোর কি ভূতে ধরেছে নাকি, এভাবে খাচ্ছিস কেন? তখন ওই বাড়ির অন্যরাও বলছে যে তুমি এটা আস্তে খাও, এভাবে খাচ্ছ কেন, এত খাবার একসাথে মুখে পুরে দিচ্ছ কেন? ওইদিকে তার এরকম খাবার খাবার দেখে তার যে শ্যালক, সে খুব মানে হাসছে, মানে সে তো এত কিছু বোঝে না, সে মজা পাচ্ছে আর কি। সে মজা করে বলছে যে আপাকে মনে হয় ভূতেই ধরছে, একটু টেস্ট করি। এই আপা, তোরা আমাদের বাড়িতে কবে আসছিস? তখন ওই আব্দুল রাজ্জাক ভাইয়ের ওয়াইফ বলে ওঠে, শনিবার আসছি। তখন আব্দুল রাজ্জাক ভাই বলছে, আরে দূর, কি বলো শনিবার আসছি, আমরা তো শুক্রবারে আসছি। না, শনিবারে আসছি। তো খুব অবাক, কি ব্যাপার, আসলাম শুক্রবার, ও বলে শনিবার। যদি ভুল করে বলেও থাকে শনিবার, আমি তো ভুল ধরাই দিলাম, শনিবারই কেন বলছে, এবং তার বক্তব্যের প্রতি এত দৃঢ় কেন? এই খাওয়ার সময় আরো একটি বিষয় লক্ষ্য করে, সেটা হলো যে মাংসের যে শক্ত হাড়গুলো সে এমন ভাবে চিবিয়ে খাচ্ছে, এটা কোনো মানুষের পক্ষে আসলে চিবিয়ে খাওয়া সম্ভব নয়। এটা দেখে তিনি মানে বেশ ভয়ও পান যে কি ব্যাপার, এভাবে সে খাচ্ছে কেন। এর মধ্যে তার যে খালা শাশুড়ি এবং নানি শাশুড়ি, তারাও ওই বাড়িতে ওই সময় ছিলেন আর কি। তার এটা দেখার পর ওনারা চিন্তা করেন যে ওর সাথে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে। তখন ওনারা, এখন মহিলা মানুষ, ওই অবস্থাতে কি করবেন? একজন হুজুর ডাকতেও তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তখন ওনারা ওনাদের মতো করে জিকির আজগার শুরু করেন, দোয়া দুরুদ পড়ে ওকে ফু দিতে থাকেন, এবং ওনারাই বলতে থাকেন, এই তুই কে, কোথা থেকে আসছিস? তখন ভিতর থেকে এক ধরনের পুরুষ কণ্ঠ, ওনার ওয়াইফের কণ্ঠে পুরোটাই প্রায় পুরুষ কণ্ঠ, এই পুরুষ কণ্ঠে বলে ওঠে যে ও যখন মেহেদি গাছ থেকে পাতা ছিঁড়ছিল তখন আমি ওকে দেখেছি। তো ওই সময় আমি ওকে ধরতাম, কিন্তু ধরতে পারিনি, কিন্তু ওয়াশরুমে যাওয়ার পরে ওকে আমি ধরেছি। তো ওকে আমি এখন ছাড়বো না, ওকে আমি নিয়ে যাব সাথে করে। তখন ওই বাড়ির অন্য যে মহিলা সদস্যরা, তারা বলে যে না, তুই ওকে ছেড়ে দে, ও সন্তান সম্ভবা, ওকে ডিস্টার্ব করিস না, তোদের কি লাগবে বল, আমরা দেব, কিন্তু ওকে ছেড়ে চলে যা। বলে আচ্ছা ঠিক আছে, একটা খাসি দিবি এবং একটা মোরগ দিবি। তখন বলে যে না, ওর জামাইয়ের তো এত সামর্থ্য নাই, এখন খাসি কিনবে কিভাবে, একটা মোরগ দিব, যা তুই চলে যা। প্রথমে মানতে চায় না, আচ্ছা ঠিক আছে মোরগ দিবি, কিন্তু মোরগটা একটা জায়গার কথা বলে ওইখানে রেখে আসবি, কাছাকাছি একটা জায়গা, ওই বাড়ির কাছেই আর কি। বলে আচ্ছা ঠিক আছে দেব। এরপরে তিনি সেন্সলেস হয়ে যান, মানে আব্দুল রাজ্জাক ভাই ওয়াইফ সেন্সলেস হয়ে যান। তো তারপরে ওনাকে জ্ঞান ফেরানো হয়, জ্ঞান ফেরানোর পর আবার দোয়া দুরুদ করে ফু দেওয়া হয়, তারপর ওনাকে হালকা গরম পানিতে গোসল করানো হয়, এবং উনি একদম স্বাভাবিক হয়ে যান। এই যে এতক্ষণ ধরে যে ঘটনাগুলো ঘটছিল, উনি কিছুই বলতে পারেন না যে আসলে কি হচ্ছে। তো যাই হোক, ঘটনা যেটা ঘটে সেটা হলো যে এরপরে কিন্তু সবকিছু স্বাভাবিক। ওনার একটা কন্যা সন্তান হয়, ওনাদের ঘর আলো করে। তো এই যে ঘটনা যে ঘটলো ওনার প্রেগনেন্সি 3 মাস সময়, এই যে মোরগ যে দিতে হবে, এটা করতে হবে, এটা বিভিন্ন কারণে ওরা ভুলে গিয়েছিল। আজ দেই, কাল দেই, এখন দেই, পরে দেই, এগুলো করতে করতে একটা সময় তাদের মানে ঘর থেকে
এই বিষয়টা চলে যাওয়ার পরে তাদের মাথা থেকেও আস্তে আস্তে এই বিষয়টা হারিয়ে যায়। তো যাই হোক, ওনাদের ঘর আলো করে একটি কন্যা সন্তান আসে। তো এক রাত্রে ওনারা ঘুমিয়েছিলেন। এই আব্দুর রাজ্জাক ভাই, উনি ওনার যে বাসা সেখানে উনি ফিল করছিলেন যে ঘরের বাইরে কেউ একজন হেঁটে আসছে, কিন্তু হেঁটে আসলে প্রত্যেকটা পদক্ষেপে এমন শব্দ হচ্ছে, কারণ সমস্ত শরীর যদি ঢিলে ঢালা শিকল দিয়ে আবৃত করে দেওয়া হয় বা আবৃত অবস্থায় থাকে, সে হেঁটে আসলে শিকলের এক ধরনের ছলাৎ ছলাৎ শব্দ, এটা কি নূপুরের শব্দ না, কিন্তু শিকলের শব্দ, এই ধরনের শব্দ হয়। পায়ে যদি শিকল পরানো থাকে এক ধরনের শব্দ হয়, মনে হচ্ছে এরকম কেউ একটা মানুষ বা কোনো একটা অবয়ব তার সমস্ত শরীরে হাতে পায়ে শিকল পরানো আছে, সেভাবে হেঁটে হেঁটে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। তো এরকম শব্দ তিনি শোনেন। এর পরের দিন সকালবেলায় দেখে তার মেয়ে অসুস্থ, খুবই অসুস্থ। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে আইসিইউতে রাখে, কিন্তু সকলকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে তার কন্যা সন্তানটি মৃত্যুবরণ করে। হঠাৎ করে কেন এই অবস্থা হলো কেউ বুঝতে পারে না। হঠাৎ করে কেন অসুস্থ হয়েছিল, কেন এরকম হলো? সুস্থ স্বাভাবিকভাবেই তো রাত্রে ঘুমিয়েছিল তার মেয়ে। তো দীর্ঘ সময় লেগেছিল মেয়ের এই শোক কাটিয়ে উঠতে। এরপরে তার স্ত্রী আবারও প্রেগনেন্ট হন এবং আল্ট্রাসাউন্ডে একটা সময় ধরা পড়ে তিনি পুত্র সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তো এর মধ্যে আর কোনো খারাপ কোনো ঘটনা ঘটে নাই, কোনো জিন ভূতের কোনো উপদ্রব বা কোনো প্যারানরমাল কোনো কিছু হয় নাই। তো তিনি যখন পুত্র সন্তান জন্ম দেন, এর অল্প কয়েকদিন পর হঠাৎ করে তার সেই সন্তানটিও অসুস্থ। প্রথম সন্তান হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরপরই মারা যায়। এবারও যেহেতু সেই সন্তানটি, মানে ছেলে সন্তানটি হঠাৎ করে অসুস্থ, ওই ভয়টা তাদের মনে কিন্তু কাজ করেছিল। দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেই ছেলের সন্তানকে মৃত ঘোষণা করেন। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে দুইটা সন্তান পরপর, প্রথমে কন্যা সন্তান গেল, পরে ছেলে সন্তানের এই অবস্থা, সেই পিতামাতার মনের অবস্থা কেমন হতে পারে? এদিকে তার স্ত্রী ওই পুত্র সন্তানকে কোলে জড়িয়ে রেখেছেন, আর নামাচ্ছেন না, কারণ তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। এর মধ্যে ঘটে এক অলৌকিক ঘটনা। হঠাৎ করে তার সন্তান কেঁদে ওঠে। তো ডাক্তার যাকে মৃত ঘোষণা করেছিল, পালস পাচ্ছিল না, হঠাৎ করে সেই সন্তান কেঁদে ওঠে, তার মানে সন্তান জীবিত আছে। তো আবার চারদিকে হই হই রই রই পড়ে যায় যে এই মৃত সন্তান জীবিত হয়ে গেছে। আসলে এটা অনেক সময়, এটা মেডিকেল সায়েন্সেও এটার একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে, কখনো কখনো এরকম হতেই পারে। এটা যদিও সেটা খুব কম হয়, কিন্তু এটা হয়, এরকম অনেক নজির রয়েছে। তো যাই হোক, সবাই বাচ্চাকে দেখতে আসে, সবাই খুশি, ডাক্তাররাও খুশি যে না, এরকম অবস্থা থেকে আল্লাহ তাআলা একটা সন্তানকে আবার সুস্থ করেছেন। তো দেখা যায় সন্তানের সবকিছু ঠিক আছে, তার পালস ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব এভরিথিং সবকিছু ঠিক আছে। হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়, ওনারা খুশি মনে চলে আসেন। তখন ওই যে ওনার যে খালা শাশুড়ি, নানি শাশুড়ি, ওনারা বলেন, আচ্ছা তোরা কি ওই মোরগটা দিয়েছিলি? তখন তাদের মনে হয় যে আহা, এই জিনিসটা তো ভুলে গেছিলাম, এই জিনিসটা তো দেয়া হয়নি। তারা খুব আফসোস করে এবং তারা চিন্তা করে হয়তো এই কারণেই তাদের কন্যা সন্তানের সাথে এই ঘটনাটা ঘটেছে। তা না হলে আগের রাত্রে এই ধরনের শিকলের শব্দ তারা কেন শুনেছিল? তো যাই হোক, ওনারা তাদের ওয়াদা মাফিক ওই নির্দিষ্ট জায়গায় ওই মোরগটি রেখে চলে আসে। এরপরে এখন পর্যন্ত কোনো ঘটনা তাদের সাথে ঘটেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন ঘটনা বলার সময় আমরা বলি যে জিনেরা এটা চেয়েছে, ওটা চেয়েছে, অমুক জায়গায় ভোগ দিতে হবে, অমুক জায়গায় তমুক কিছু দিতে হবে, তারপরে অমুক জায়গায় মানত করতে হবে।
তো এই ব্যাপারগুলো কিন্তু খুব স্পর্শকাতর। এই কারণে আমি বলছি, সেটি হচ্ছে যে কোনো ওয়াদা যদি করা হয় এবং সেই ওয়াদা মাফিক যদি কাজ হয়েও যায়, তাহলে সেই জিনিসটা করতে হবে। কিন্তু মানত করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। মানত করতে হবে বৈধ জায়গায়। কোনো এমন জায়গায় মানত করা যাবে না যেই জায়গায় মানত করলে শিরক হতে পারে, এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত হয়ে যায় এমন কোনো জায়গায় কোনো মানত করা যাবে না। অনেক সময় জিনেরা, তাদের এই বিষয়টা আসলে মানত না, অনেক সময় তারা যেটা করে সেটা হলো কোনো একটা জায়গায় দীর্ঘ সময় থাকলে তারা ওই একটা জায়গায় কোনো কুরবানি করতে বলে। তাতে কি হয়, ওদের ওই জায়গার মোহটা কেটে যায়। তো এই ধরনের কোনো একটা ব্যাপার জিনেরা ফলো করে। এখন এই বিষয়টি আসলে অ্যাকচুয়ালি কি হয়, এটা ওই জিনিসটা নিয়ে তাদের কি মানে উপকার হয় বা তারা আসলে কি করে, এটা সম্পর্কে আসলে এটা তো অদৃশ্য জগতের জ্ঞান, এটা জিনেরাও নিজেরা বলতে চায় না কাউকে। যার কারণে এটা কি আসলে মানত নাকি, এটা কি এটার ফলে কি কোনো শিরক হচ্ছে না কি হচ্ছে, এটা বোঝাটা বেশ কঠিন। তবে বাহ্যিকভাবে মনে হতে পারে এটা শিরক হচ্ছে, তবে অ্যাকচুয়ালি এর ভেতরে মানে অন্তর্নিহিত তাৎপর্যটা আমরা ঠিক জানতে পারি না, কারণ জিনেরা এই বিষয়গুলো সহজে প্রকাশ করতে চায় না। এটা হয়তো বা খুব সহজভাবে প্রকাশ করলে বা জানাজানি হলে তাদের ব্যাপারগুলো মানুষ বুঝে ফেলবে, এই জন্য হয়তো বা তারা মানুষের সামনে এটা ডিসক্লোজ করে না বা প্রকাশ করে না। কিন্তু আমাদের এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত যে এই জিনিসগুলো যদি পারতপক্ষে আমরা না দিয়ে অন্য কোনোভাবে সমাধান করতে পারি, তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেভাবে সমাধানটা করার। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এই ঘটনার কয়েকটি জায়গায় আমাকে খুব দাগ কেটেছে, স্পেশালি তার সন্তানের, প্রথম সন্তানের মৃত্যু, আবার দ্বিতীয় সন্তানের হঠাৎ করে আবার সুস্থ হয়ে যাওয়া। এই বিষয়টা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। আশা করছি প্রিয় লিসেনার্স এটি আপনাদেরও ভালো লেগেছে। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে জাভেদ ইকবাল। ওনার দেশের বাড়ি মাগুরাতে। উনি এর আগে আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, আর ওনার এই ঘটনাটি উনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে ইনশাল্লাহ পড়ে শোনানোর চেষ্টা করব। চলুন ঘটনাতে চলে যাই। ঘটনার শিরোনাম তিনি দিয়েছেন চাঁদনি রাতের ভয়ের কাহিনী। আসসালামু আলাইকুম আফনান ভাইয়া, আমি জাভেদ ইকবাল লিখছি মাগুরা থেকে। আমার বাড়ি মাগুরা জেলার বেরইল পলিতা ইউনিয়নের ডহর সিংড়া গ্রামে। আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত আছি। বর্তমানে আমি মিরপুর সেনানিবাসের MIST-তে কর্মরত আছি। আজ আমি যে ঘটনাটি বলবো সেটি আমার নানার মোহাম্মদ আজিদ শিকদারের সাথে ঘটেছিল আনুমানিক 1965 সালের দিকে। আমার নানা এখন আর দুনিয়াতে নেই। এই ঘটনাটি আমার মা, খালা এবং মামার কাছ থেকে শোনা। আমার নানা বাড়ি মাগুরা জেলার গঙ্গারামপুর ইউনিয়নের মধুখালী গ্রামে। যাই হোক, ঘটনায় আসা যাক। আগের কালে মানুষ যান চলাচলের সুবিধা না থাকায় দূর দূরান্তে হেঁটে চলাচল করত। তেমনি একদিন একটা বিশেষ কাজে আমার নানার যশোর শহরে যেতে হয়। নানা বাড়ি থেকে গ্রামের ভিতর দিয়ে মানে বাইপাস রোডে যশোরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। সকালবেলা তিনি পায়ে হেঁটে যশোর যান এবং কাজ শেষ করে রওনা দিতে রাত আনুমানিক 8টা বেজে যায়। রাতটা ছিল চাঁদনি রাত। তিনি একা একা হেঁটে চলছেন বাড়ির দিকে। তিনি মনে করেন বাড়িতে ফিরতে তো অনেক রাত হয়ে যাবে, তাহলে আমি আজ আমার মেয়ের বাড়ি মানে আমার খালা বাড়ি থেকে যাব। তো আগেই বলি, আমার খালা বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার জুনারি গ্রামে। যেই কথা সেই কাজ, তখন আমার নানা যশোর থেকে জুনারি গ্রামের দিকে রওনা দেয়। জুনারি গ্রামে আসতে অনেকগুলো গ্রাম, মাঠ পাড়ি দিতে হয়।
যেমন যশোরের খাজুরার ভেতর দিয়ে ধলগ্রাম ইউনিয়নের মধ্য দিয়ে কয়েকটি গ্রাম এবং ধলগ্রাম এবং নারকেলবাড়িয়ার মধ্যবর্তী বড় বড় কয়েকটি মাঠ রয়েছে, এই মাঠগুলো পড়ে। যাই হোক, তিনি খাজুরা পার হয়ে ধলগ্রামের ভেতরে যখন ঢুকবেন তখন রাত প্রায় 10টা বাজে। আর গ্রামে তখন রাস্তাঘাটে কোনো মানুষ তো দূরের কথা, কোনো জানোয়ারও দেখতে পাওয়া যাওয়ার কথা নয়। ভাই, আপনি যদি এখন মানে 2023 সালে ধলগ্রামের ওই রাস্তা এবং মাঠে যান তাহলে আপনি বুঝবেন এখনকার যদি এই অবস্থা হয় তাহলে মুক্তিযুদ্ধের আগে কেমন ছিল। নানা হাঁটছেন আর রাস্তার পাশে বন জঙ্গল থেকে আসছে ভয়ঙ্কর ঝিঝি পোকার শব্দ। মাঝে মাঝে হঠাৎ করে অচেনা কোনো পাখির ডাক শুনতে পাচ্ছেন তিনি, এবং বসন্তকাল হওয়ায় মাঝে মাঝে কোকিলের কুহু ডাকে নানা একটু ভয়ও পাচ্ছিলেন। নানা অনেক সাহসী ছিলেন, তারপরও নানার ভয় লাগছিল। আগে কোনো কোনো গ্রামে একটি মাত্র চায়ের দোকান থাকতো, ছন অথবা খড় দিয়ে তৈরি। গ্রামের সবাই কাজ করে সন্ধ্যায় সবাই মিলে আড্ডা দিত সেই সব চায়ের দোকানে। তখন হঠাৎ নানা দেখেন সেই রকম একটি দোকানের মাচার উপর একটি লোক বসে আছে। নানা কাছে যেতে ওই লোকটি বলল, এই কে তুমি? এত রাত্রে ওইদিকে যেও না, এখানেই থেকে যাও। নানা ভাবে এটা মনে হয় পাগল হবে। নানা তখন বলে, তুমি তোমার জায়গায় বসে থাকো বাপু, আমার অনেক তাড়া আছে, আমার বাড়ি যেতে হবে। এই বলে নানা অন্য কিছু মনে না করে চলতে থাকে। নানা যখন চলতে চলতে গ্রাম ছাড়িয়ে মাঠের ভেতর প্রবেশ করে আর চাঁদনি রাত হয় অনেক দূর পর্যন্ত হালকা হালকা বোঝা যাচ্ছিল। যে মাঠ দিয়ে নানা যাওয়ার চিন্তা করছে সেই মাঠের দৈর্ঘ্য প্রায় 10 থেকে 12 কিলোমিটার। ওই সময় তো বিস্তীর্ণ এলাকায় কোনো মানুষজনের দেখা পাওয়া যেত না। আর এই মাঠের মাঝে মাঝে হিজল গাছ, বট গাছ, পাকড় গাছ, বাবলা গাছ এগুলো ছিল। আর আমরা এখনো জানি যে এইসব গাছে কিন্তু জিনেরা থাকে। নানার ভয় লাগছিল যখন এসব কথা মনে পড়ছিল। তো যাই হোক, যখন নানা গ্রাম ছেড়ে 15 মিনিট হাঁটার পর ওনার কাছে মনে হলো দূরে কিছু একটা দেখা যাচ্ছে এবং চোখ ঝলমল করছে। তখন নানা বুঝতে পারে এটি একটি কুকুর। তাই নানা কিছু মনে না করে হাঁটতে থাকে এবং নানা মনে করে কুকুর তো, তাই একটা লাঠি হাতে নিয়ে যাই, যদি কাছে আসে তাহলে তাড়া করব। তাই তিনি যখন লাঠি খোঁজার জন্য রাস্তার পাশে যান, হঠাৎ নানা দেখেন যে সেই কুকুরটি তার প্রায় কাছে চলে এসেছে। নানা একটু ভয় পায়, কি হলো? কুকুরটি দেখলাম দূরে, এত তাড়াতাড়ি কিভাবে কাছে আসলো? নানা বুঝতে পারে তার সাথে কিছু একটা ঘটতে চলছে। নানা তখন আল্লাহর নাম নিয়ে দোয়া দুরূদ পড়তে থাকে আর ওই কুকুরটি নানার চারদিকে ঘুরতে থাকে। এই চাঁদনি রাতে ওই কুকুরটির চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। নানা ভয়ে কি করবেন কিছুই তখন বুঝতে পারছিলেন না। ভয়ে যে দোয়া তার মুখে আসছে সেটাই পড়ছে, আর অনেক দোয়া, জানা দোয়াও তিনি ভুলে যাচ্ছেন, কোনো কিছুই মনে হচ্ছে মনে আসছে না, সব তালগোল পাকিয়ে ফেলছেন। আর ওনার কাছে এটাও মনে হচ্ছিল যে এখনই বোধ হয় কুকুরটি আক্রমণ করবে। আমার নানা সিগারেট বা বিড়ি এগুলো খেত না, তারপরও রাতে চলাচল করতো বিধায় গ্যাস লাইট সাথে নিয়ে চলতেন। নানা রাস্তার পাশে হঠাৎ দেখেন যে কিছু শুকনো ঘাস কেটে রাখা। নানা তড়িঘড়ি করে গ্যাস লাইট দিয়ে সেগুলো জ্বালিয়ে দেয় আর পিছনে ফিরে দেখে সেই কুকুরটি নেই। নানা ওই জায়গায় প্রায় 10 মিনিট ধরে সব ঘাসগুলো ধরিয়ে দেয়। ভাগ্য ভালো ছিল কাছেই মাঠের ভেতরে অনেক পাটখড়ি উনি দেখতে পেয়েছিলেন। নানা এক দৌড় দিয়ে মাঠের ভেতরে গিয়ে সেই পাটখড়িতে যেই না হাত দেবেন, তিনি দেখেন দূর থেকে কি যেন একটা দৌড়ে আসছে নানার দিকে। নানা ভয়ে পাটখড়ি নিয়ে দৌড়ে রাস্তার আগুনের পাশে আসেন এবং পাটখড়িতে আগুন ধরিয়ে দেন, আর সাথে সাথে ওই অবয়বটি অদৃশ্য হয়ে যায়। নানা আগুন জ্বালানো পাটখড়ি নিয়ে আবার মাঠের ভেতর গিয়ে অনেক পাটখড়ি ঘাড়ের উপর উঠায়, যাতে করে ওই মাঠটি তিনি পার হতে পারেন। যেখানেই ওই পাটখড়ি আগুন শেষ হয়ে যাবে নতুন করে পাটখড়ি ধরাবেন, এই চিন্তা করেছিলেন। তো যাই হোক, জ্বালানো পাটখড়ি যখন শেষ হয়ে যাচ্ছে সাথে সাথেই আরো কিছু পাটখড়ি তিনি ধরিয়ে দিচ্ছিলেন। এই করতে করতে মাঠের 2/3 শেষ হওয়ার পর নানা দেখে তার পাটখড়ি প্রায় শেষ।
নানার ভয় বাড়তে থাকে। কিন্তু নানা এখন যে জায়গায় আছে সেই রাস্তার আশেপাশে শুধু রাস্তা তৈরি করার জন্য ছোট ছোট খাল তৈরি করা হয়, সেই খালে পানি ছাড়ার কিছুই নেই। নানা আগুন জ্বালানোর জন্য যখন আর কিছুই পাচ্ছিলেন না, তখন আর কিছু না ভেবে আল্লাহর নাম নিয়ে আবার হাঁটতে থাকেন। একটু পরেই নানা দেখেন দূর একটা বট গাছ দেখা যাচ্ছে, আর ওই বট গাছ দেখে নানার ভয় আরো বাড়তে থাকে। আর ভয়ে গাছের দিকে তাকাবে না ভাবতে ভাবতেই চোখ ওই বট গাছের দিকে চলে গেল। আর তখন নানা এক ভয়ঙ্কর জিনিস দেখতে পেলেন বট গাছের উপরে বিরাট এক মহিলার অবয়ব। সেই মহিলার মাথার চুল গাছের ভেতর দিক দিয়ে নিচের দিকে নেমে মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে, আর তার রক্তচক্ষু নানার দিকে তাকিয়ে আছে এবং হাত দিয়ে ইশারা করছে বট গাছের নিচে আসার জন্য। আর জোরে জোরে শব্দ করছে, মনে হচ্ছিল নানার কান ফেটে যাবে, এত শব্দ হচ্ছিল। নানা দোয়া পড়তে থাকে। এক সময় প্রায় অজ্ঞান হয়ে যাবেন, তখন নানার কানে হঠাৎ পেছন থেকে একটা শব্দ আসে, ভাই কে আপনি, কোথায় গিয়েছিলেন আর এখানে কি করেন? নানা মনে জোর নিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন তিনজন সাধারণ মানুষের মতো দেখতে তিনজন ব্যক্তি আছেন আর কি। তো এরপর নানা আবার ওই গাছের উপরের দিকে তাকায় এবং সেখানে কিছুই দেখতে পায় না। নানা তখন সব কিছু বলে এবং তিনি বলেন যে তিনি জুনারি গ্রামে যাবেন। তখন ওই তিনজন বলে, আমরাও তো এই গ্রামের দিকে যাব, চলেন আমরা একসাথেই যাই। তখন রাত আনুমানিক 1টা বাজে। এখন যেখানে আছে সেখান থেকে জুনারি গ্রাম 6 থেকে 7 কিলোমিটার দূর। নানা ওই তিনজনকে বলে, ভাই আপনি আগে আগে হাঁটেন, আমরা একটা গোপনীয় গল্প করছি। নানা কিছু না ভেবে মনে মনে আগে, মানে কিছু ভাবে না, তাদের গোপন কথা তার শোনার প্রয়োজন নাই, যেহেতু তারা নিজেরাই বলছেন যে তারা গোপন গল্প করছেন, আপনি তো আগে আগে হাঁটেন। তো নানা কিছু না ভেবে আগে আগে হাঁটতে থাকে। আগেই বলি, নানা ওই তিনজনের শুধু মুখের দিকে তাকিয়েছেন, অন্য কোনো শরীরের অন্য কোনো অংশের দিকে কিন্তু তিনি তাকাননি। যাই হোক, আর কোনো বিপদ ছাড়াই নানা ওই তিনজনের সাথে জুনুরি গ্রামে পৌঁছান। আমার খালাবাড়ি মেইন রোড থেকে ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে গেলে মাত্র 150 মিটার দূরত্ব হবে সর্বোচ্চ। নানা যখন তাদের কাছ থেকে বিদায় নিয়ে ছোট রোডে নামবেন, তারা তখন নানার পাশ কেটে মেইন রোড দিয়ে যাচ্ছিলেন। নানা হঠাৎ পেছন দিকে তাকান এবং যা তিনি দেখলেন, নানা আরো আগে যদি দেখতেন তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। আর এই দৃশ্য দেখে নানা ঘেমে, মানে ভয়ের কারণে ঘেমে ভিজে যাওয়ার মতো অবস্থা। নানা দেখলেন ওই তিনজনের একজনের পা মাটিতে নেই, তারা মনে হলো হাওয়ায় ভাসছে। আর নানা তখন এক দৌড় দিয়ে খালা বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে জোরে চিৎকার দিতে থাকলেন। চিৎকার শুনে সবার ঘুম ভাঙলো এবং নানা সবাইকে এই কথা শেয়ার করলেন। তখন আমার খালা পানি গরম করে নানাকে গোসল করতে দিলেন। এই ঘটনার পর নানার প্রায় 4 থেকে 5 দিন জ্বর ছিল, আর এই জ্বর ছাড়া আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল ঘটনা। আফনান ভাই, গুছিয়ে না লেখার জন্য ক্ষমা চাচ্ছি। এই ঘটনার নিঃসন্দেহে সত্য, কারণ এই ঘটনা আমার নানা বাড়ির সবাই এবং মধুখালী গ্রামের অনেকেই জানেন। দয়া করে আপনি আপনার মতো করে ঘটনাটি বলবেন। আর একটি ছোট্ট ঘটনা বলি শ্রোতাদের উদ্দেশ্যে। ঘটনাটি ঘটেছিল 1975 কি 80 সালের এর ভিতরে। আমার 3 খালা, বড় খালা ওই জুনারি গ্রামে বিয়ে দেওয়া, আর মেজো খালা অন্য একটি গ্রামে, আর ছোট খালা আমার নানার নিজের গ্রাম মধুখালীতেই বিয়ে দেওয়া হয়। আর ছোট খালার বাড়ি মধুখালী গ্রামের শেষ প্রান্তে, মানে মাঠের পাশে অবস্থিত। আর এই মাঠের অপর প্রান্তে ফুটকি নদীর পার ঘেঁষে নলিয়া গ্রাম অবস্থিত। আর এই ফুটকি নদীর এপারে শিমুলিয়া গ্রাম, আর ওই পারে নলিয়া গ্রাম। এই জন্য এই নদীর ঘাটকে নলিয়া ঘাট বলে। যাই হোক, আমার ছোট খালার নতুন বিয়ে হয়েছে। একদিন অনেক বৃষ্টি হচ্ছিল, রাত আনুমানিক 12টা বেজে গেছে। আমার খালার ঘুম আসছিল না। খালা তখন ওই মাঠের অপর প্রান্তে নদীর দিকে তাকিয়েছিল। হঠাৎ খালা দেখতে পেলেন নদী নিজে থেকে আলোকিত হয়ে গেল। আমার খালু তখন পরীক্ষার খাতা দেখছিলেন। আগেই বলি, আমার খালু ছিল মধুখালী প্রাইমারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আমার খালা সাহস করে ওই দিকে তাকিয়ে থাকেন, কারণ খালা ওই নদী সম্পর্কে অনেক কিছু শুনেছেন তার মা বাবার কাছ থেকে। আর তখন খালা আরো কিছু দেখতে পেলেন, যা দেখে তিনি ভয়ে খালুকে ডাক দিলেন এবং খালু এসে দেখলেন 2টি
চারি মানে গ্রামের ধান অথবা যে কোনো জিনিস ভিজিয়ে রাখার জন্য মাটি দিয়ে তৈরি কোনো একটা পাত্র। এটি আগুনে পুড়িয়ে শক্ত করতে হয়। আরো সহজ করে বলি, গরুর খাবার দিতে হয় এই চারিতে। ওই চারি দুইটি নদীর ভেতর থেকে ঘুরতে ঘুরতে ওঠে এবং ঘুরতে ঘুরতে খালার বাড়ি এবং নদীর মাঝখানে একটা ভিটা রয়েছে, সেই ভিটায় এসে অদৃশ্য হয়ে গেল। এই চারি এই গ্রামের আশেপাশের অনেক মানুষ নাকি দেখেছে। এই চারি নাকি রাতে বৃষ্টি হলে মাঝে মাঝে দেখা যেত। যারা মধুখালী, নলিয়া, শিমুলিয়া গ্রাম থেকে শুনছেন দয়া করে কমেন্ট করে জানাবেন।